জি, শুরু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন আদায় করছি যে আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লাইভে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আজকে আমরা ডুহালাল ডিজাইনের গ্রুপের উদ্যোগে একটি লাইভের আয়োজন করেছি। আশা করি ইনশাআল্লাহ যারা আছেন এবং যারা যুক্ত হবেন খুব দ্রুত যুক্ত হয়ে নিবেন এবং আমাদের লাইভটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আহ আমরা আসলে আমাদের সোসাইটিতে অনেক সময় কিছু কথা প্রায় শুনতে পাই। যেমন ধরেন, "নারী তুমিই পারবে, তুমি রুখে দাঁড়ালেই হবে।" আ "নারী পুরুষ সমান অধিকার হলেই দুনিয়ার পট পরিবর্তন হয়ে যাবে।" এরকম অনেক কথাই আজকাল আমরা শুনতে পাই। এবং সবচেয়ে ভয়ংকর বিষয় বা আমাদের আসলে আশঙ্কার বিষয় যে আমাদের অনেক দীনদার বা আমরা যারা প্র্যাকটিসিং বা আমরা মুসলিম, তাদের মধ্যেও এই ধারণাগুলা অনেকটাই জেঁকে বসেছে। কিন্তু আসলে এই স্লোগান বা এই কথা বা এই যে আলোচনা বা এই যে আ প্রজেক্ট, এগুলা কি আসলেই আমাদের জন্য উপকারী? নাকি আমাদের জন্য এর পিছে কোনো এজেন্ডা আছে? বা এই এজেন্ডা গুলায় মূলত লাভ কাদের? বা এই এজেন্ডার শিকার আমরা হচ্ছি কিনা? বা এসব এই যে স্লোগান বা এজেন্ডা, এতে আসলেই কি নারী অধিকার নিশ্চিত হচ্ছে? বা সর্বোপরি আমাদের যে মহামূল্যবান যে সম্পদ ঈমান, এই ঈমানটা কি আসলেই রক্ষিত হচ্ছে? এরকম অনেক প্রশ্নের অনেক কিছু নিয়েই আমরা প্রেক্ষাপট নিয়ে জানবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে ২ জন অতিথি এবং আমাদের নিয়মিত একজন অতিথি আছেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শামসুল আরেফিন শক্তি ভাই এবং আসিফ আদনান ভাই। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দুহালাল ডিজাইনের শরীয় বিষয়ক দায়িত্বে আছেন মোহতারাম সাইদুল মোস্তফা ভাই। তো আমরা সবার কাছ থেকেই খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। এখন যারা একটু লাইভে আছেন সবাই একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আ আমরা ১ম এ আমরা শামসুল আরেফিন শক্তি ভাইয়ের কাছে যাবো। তার কাছ থেকে আমরা খুব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। আজকের লাইভের টপিক হচ্ছে নারীবাদের কবলে ঈমান ও আমাদের করণীয়। শক্তি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার মেহনতে ফিকিরে ইলমে বরকত দান করেন ইনশাআল্লাহ। আমিন। জাযাকাল্লাহ। তো আসলে আজকের যে বিষয় এই বিষয় সম্পর্কে আসলে আমি মূলত এসেছি আসিফ ভাইয়ের আলোচনা শুনবো এইজন্য। তো ইনশাআল্লাহ আ আমার পরে আসিফ ভাই শুরু করবেন সেটার জন্য আমিও অপেক্ষা করছি আরকি। আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা, সুপারফিশিয়াল কিছু কথা, খুব আ গভীরে যাব না। কারণ এই সমস্ত বিষয় সম্পর্কে আসিফ ভাই অনেক বেশি জানেন আমার চেয়ে। হ্যাঁ, তার কথাগুলো আমাদের মানে অনেক বেশি প্রয়োজন। তো যার কারণে আমি যেহেতু আমাকে মানে বলতে বলা হয়েছে কিছু কথা, যার কারণে খুব সুপারফিশিয়াল, হ্যাঁ, উপর দিয়ে কিছু কথা আমি বলে যাই। এর গভীরে আমরা আসিফ ভাই থেকে জানবো ইনশাআল্লাহ এর গভীরে কি আছে। তো আসলে আজকের যে টপিক আমাদের আলোচনার, যে নারীবাদের কবলে ঈমান, টপিকটা কিন্তু খুব মানে যদি আমরা চিন্তা করি যে ঈমান, হ্যাঁ, মানে খুবই সেনসিটিভ একটা বিষয়, তাই না? ঈমান তো সবচেয়ে আচ্ছা, আমার কথা কি শোনা মানে সাউন্ড কম আসছে? না, ঠিক আছে না ভাইয়া। ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আ তো নারীবাদের কবলে ঈমান মানে শব্দটা শুনেই এটা কেমন লাগছে, তাই না? যে মানে ঈমানের খাতরা, ঈমানের বিপদ। হ্যাঁ, এমন কিছু আছে নারীবাদের মধ্যে যা আমার ঈমানের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। নারীবাদের মধ্যে এমন কিছু রয়েছে যেটার কারণে আমি ঈমান থেকেও খারিজ হয়ে যেতে পারি। আল্লাহর খাতায় যদিও আমার নাম মুসলিম, কিন্তু আল্লাহর খাতায় আমি মুসলিম নাও থাকতে পারি। এমন কিছু রয়েছে। তো যার কারণে নারীবাদের কবলে ঈমান মানে আমাদের ঈমানের জন্যই জিনিসটা খুবই মানে ডিস্ট্রাকটিভ একটা বিষয়। হ্যাঁ, যে ঈমান, তো ঈমানই তো আসলে মুসলমানের মূল সম্পদ কি? আমাদের মূল সম্পদ কি? মূল সম্পদ হচ্ছে ঈমান। হ্যাঁ, হাদিসের মধ্যে আমরা জানি যে যাররা পরিমাণ ঈমান যার আছে, যাররা পরিমাণ ঈমানের বদলায় আল্লাহ তাআলা আমাদেরকে যাররা পরিমাণ ঈমান যার থাকবে তাকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এক সময়। তো যার কারণে ঈমান যদি না থাকে তখন তো আর কোনো কিছুই লাভ নেই, তাই না? যত আমলি হোক না কেন, যত বড় হাজি গাজী যাই হই না কেন, নামাজি হাজি গাজী যাই হই।
যদি আমার কোনো কথার দ্বারা, আমার কোনো আকীদার দ্বারা, আমার কোনো বিশ্বাসের দ্বারা আমি যদি ঈমান থেকে খারিজ হয়ে যাই, তাহলে পরে আমার আর কোনো কিছুতেই কোনো লাভ আমি আখিরাতে যে দেখতে পাবো না। তো এটা খুব একটা মানে টপিকটাই কিন্তু খুব বলে দিচ্ছে আসলে আমাদের মানে আলোচনাটা কতটা মানে সেনসিটিভ একটা আলোচনা, যে নারীবাদের কবলে ঈমান। তো এটার নিয়ে আলোচনার শুরুতে সবার কাছে আমার মানে আহ্বান থাকবে আসলে যে আমাদের জীবনের সবচেয়ে মজলুম বিষয় হচ্ছে ঈমান। মানে সবকিছু নিয়ে আলোচনা আছে, কিন্তু ঈমান নিয়ে আলোচনা আমাদের মধ্যে এত কম। হ্যাঁ, এবং এটা নিয়ে আসলে দেখবেন যে এমন একটা ব্যাপার দাঁড়িয়েছে আমাদের মধ্যে যে একটা পৈতৃক সম্পত্তি, মুসলমানের ঘরে জন্মেছি একসময় না একসময়, মানে যেন এটা আমার নামে ঈমান লিখে দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই আমার কাছ থেকে চলে যেতে পারে না, এরকম একটা বিষয়। অথচ যদি আপনারা দেখেন মানে ঈমান নিয়ে একটু পড়াশোনা করলেই কিন্তু জানা যায় যে আসলে ঈমান আনতে হলে পরে যেরকম ঈমানের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের উপরে আমাকে বিশ্বাস আনতে হবে, কিন্তু ঈমান চলে যেতে হলে পরে কিন্তু ব্যাপারটা এরকম না যে আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিষয় থেকেই ঈমান সরায় নিতে হবে, তা না। বরং একটা দুটো বিষয় থেকে ঈমান সরে গেলেই কিন্তু শেষ হয়ে গেলাম, তাই না? যেমন ধরেন কথার কথা যদি আমি কাদিয়ানীদের কথা বলি, তাদের ঈমানটা চিন্তা করে দেখেন, তারা আখিরাতে বিশ্বাস করে, তারা তাকদীরে বিশ্বাস করে, তারা আল্লাহে বিশ্বাস করে, ফেরেশতায় বিশ্বাস করে, সমস্ত কিছু নবী রাসূলে বিশ্বাস করে, আসমানি কিতাব কোরআনে বিশ্বাস করে। শুধু একটা বিষয় যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। নবী হিসেবে মানে, হ্যাঁ, কিন্তু শেষ নবী হিসেবে মানে না। এই কারণে তারা ঈমান থেকে খারিজ হয়ে গেছে। একটা বিষয়। ঠিক একই রকম ভাবে আজকে আমরা ঈমানের প্রত্যেকটা বিষয়ের উপর আমরা ঈমান আনছি। আমরা ছোটবেলায় মুখস্থ করেছি, তাই না? ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বা'সি বা'দাল মাউত। যে আমরা এই কয়েকটা বিষয়ের উপরে টপিকের উপর আমরা ঈমান এনেছি। কিন্তু আমাকে ঈমান থেকে বের হয়ে যেতে হলে এমন না যে আমাকে প্রত্যেকটা বিষয় থেকে বের হয়ে যেতে হবে, তা না। বরং এই কয়েকটা ঈমানের বিষয়ের মধ্যে যদি আমি কোনো একটা বিষয় থেকে বের হয়ে যাই, একটা, তাহলে পরে কিন্তু আমার ঈমান আর থাকছে না। আমি অমুসলিম মানে বেঈমানের খাতায় আমার নাম চলে যাচ্ছে। এবং এখানে বহু ফিকহি মাসালা আছে যে একজন মানুষ যদি মুমিন না থাকে, তাহলে সে পিতার সম্পত্তি পাবে না। তার স্ত্রীর সাথে তার মানে বিয়েটা ভ্যালিড থাকবে না। ঠিক আছে না? এরকম কিছু ফিকহি বিষয় আছে। হ্যাঁ, কিছু আইনগত বিষয় রয়েছে, ইসলামী আইনগত বিষয় রয়েছে। তো যার কারণে এটা কেউ যদি বলে যে অনলি গড উইল জাজ মি, শুধু আমি আল্লাহ ছাড়া কেউ জানে না আমার ঈমান আছে কি নাই। না, ব্যাপারটা আসলে এরকম না। বরং এটা আমাদের উলামায়ে কেরাম তারা জাজ করবেন যে আসলে এই ব্যক্তির ঈমান আছে না নাই। দুনিয়াতেও এটার উপর ভিত্তি করে কিছু আইনি বিষয় রয়েছে। তো যার কারণে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে ঈমান সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব, এবং কি কথা বললে, কি কাজ করলে, কি কথা বললে, কি আকীদা পোষণ করলে অন্তরের মধ্যে ঈমান থাকে না, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের খুব বেশি আলোচনা হওয়া প্রয়োজন। খুব বেশি আমাদের এগুলো নিজেও এগুলো পড়া প্রয়োজন, আরেকজনকে জানানো প্রয়োজন। উলামায়ে কেরামের ওয়াজ মাহফিলে বেশি আলোচনা প্রয়োজন। যাতে করে আমলে কমতি থাকতে পারে মানুষের, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো ঘাটতি বা কমতি যেন না থাকে। ঠিক আছে না? আমলের কমতি, গুনাহ এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন একসময়। বান্দা তওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু ঈমানের আমার নিজের অজান্তেই যদি আমার মনের মধ্যে ঈমান বিরোধী কোনো বিষয়, ঈমান বিরোধী কোনো আকীদা, বিশ্বাস যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে সেটার থেকে তো আমি কিভাবে বাঁচবো বলেন? যদি আমরা মানে এখান থেকে প্রত্যাবর্তন না করি। তো যাই হোক, মোট কথা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নারীবাদের সাথে মানে নারীবাদ ঈমানের সাথে কিভাবে সাংঘর্ষিক, কতটুকু সাংঘর্ষিক, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু আলোচনা হওয়া প্রয়োজন। সর্বপ্রথম একটু আমি টাচ করে নিই যে নারীবাদ বিষয়টা কি। নারীবাদ বিষয়টা হচ্ছে এটা মানে মূলত ইউরোপে এবং পরবর্তীতে আমেরিকায় এটা একটা আন্দোলন যে নারীরা মানে ইউরোপের যে খ্রিস্টান সমাজে খ্রিস্টবাদ চার্চ প্রভাবিত যে সমাজ ছিল, সেখানে নারীরা প্রচন্ড নিগ্রহের শিকার হতো। এমনকি বাইবেলের মধ্যেও বিভিন্ন নারীকে হীন করে বিভিন্ন রকম কথাবার্তা রয়েছে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ যদি দেই, যে বাইবেলে বলা হচ্ছে যে ইভ ইভ আদমকে মানে প্ররোচনা দিয়েছে। আদমের সেরকম কোনো দোষ নাই। ইভই আদমকে প্ররোচনা দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে, এরকম একটা কথা বলা হয়। এবং যার কারণে আহ, স্রষ্টা ইভকে অভিশাপ দিচ্ছেন যে তোমার অভিশাপ হচ্ছে তোমার তুমি যে প্রেগন্যান্সি এবং সন্তান প্রসব, এটা তোমার জন্য অভিশাপ। হ্যাঁ, এটা গড তাকে অভিশাপ দিচ্ছেন ইভকে, যেহেতু তুমি আদমকে করেছো, প্ররোচিত করেছো, যার কারণে এটা তোমার অভিশাপ। এবং তোমার উপরে এটা অভিশাপ যে মানে পুরুষ তোমার উপরে কর্তৃত্ব করবে, তুমি পুরুষের সাবঅর্ডিনেট হয়ে থাকবা, এটা হচ্ছে তোমার উপর অভিশাপ। এগুলো হচ্ছে বাইবেলের কথা। তো এর বিভিন্ন এই সমস্ত সামাজিক প্রেক্ষাপট, ধর্মীয় প্রেক্ষাপটে এখানে ইউরোপে একটা আন্দোলন শুরু হয়। মেয়েরা
নারীরা তারা আন্দোলন শুরু করেন। প্রথমে আন্দোলনটা ছিল তারা চিন্তা করেন যে বিভিন্ন যারা নারী তাত্ত্বিক তারা বুঝতে পারেন যে আসলে যেহেতু আমাদের ভোট নাই, তখন অলরেডি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ইউরোপের দেশে দেশে গণতন্ত্র শুরু হয়ে গেছে ফরাসি বিপ্লব পরবর্তী সময়ে। তো সেখানে নারীরা চিন্তা করছে যেহেতু আমরা ভোটাধিকার প্রাপ্ত না, সো আমাদের নিয়ে কারো কোনো হেডেক নাই, এবং তারা সাফ্রেজ বা ভোটাধিকারের জন্য তারা আন্দোলন শুরু করেন প্রথমে, যে আমরা যখন ভোটার হব তখন আমাদের ভালো মন্দর দিকে সবাই কেয়ার করবে, আমাদেরকে সবাই সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। এবং পরবর্তীতে 1920 সালে আমেরিকা যখন নারীদেরকে ক্রমান্বয়ে বিভিন্ন দেশ, 1892 সালে নিউজিল্যান্ড দেয়, এরপরে আস্তে 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 সব বিভিন্ন গণতান্ত্রিক দেশগুলো নারীদেরকে ভোটাধিকার দিয়ে দেয়, এবং লাস্টে আমেরিকা ভোটাধিকার দেয়, এবং এর ফলে আপাত দৃষ্টিতে আমরা জানি যে নারীবাদের যে ফার্স্ট ওয়েভ বলা হয়, ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, এটা সাবসাইড হয়ে গেল আস্তে আস্তে। পরবর্তীতে নারীবাদের দ্বিতীয় ওয়েভ আবার চাঙ্গা হয়ে যাবে আমরা দেখব, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেখানে তখন প্রচন্ড পরিমাণে কি বলা যায়, পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবং সেখানে প্রচুর এখন কর্মী প্রয়োজন, যেহেতু পুঁজিবাদের বা এই যে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে একটা পারস্পরিক একটা লড়াইয়ের মতো, যেটাকে আমরা ঠান্ডা লড়াই বলছি। তো এখানে প্রচুর অর্থনৈতিক প্রবৃদ্ধি দরকার, প্রচুর ওয়ার্কার প্রয়োজন, প্রচুর প্রোডাকশন প্রয়োজন। সেখানে নারীদেরকে আসতে হবে, আর পুরুষ সাফিসিয়েন্ট না, এবং নারীদেরকে ঘর থেকে বের করে আনার জন্য একের পর এক প্রোপাগান্ডা। এবং সেই মানে 1920 সালে যেই প্রথম নারীবাদের ফার্স্ট ওয়েভটা সাবসাইড হয়ে গিয়েছিল, আপাত দৃষ্টিতে শেষ হয়ে গিয়েছিল, সেটাকে আবার চাঙ্গা করে ফেলা হলো 60-এর দশকে, যাতে করে মেয়েরা ঘর থেকে বের হয়ে আসে। সেখানকার কিছু পোস্টার যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সেই সময়কার যে মেয়েদেরকে কিভাবে বিভিন্ন প্রোপাগান্ডা করা হচ্ছে, এবং মেয়েদেরকে মানে কর্মস্থলে আসার জন্য, ফ্যাক্টরিতে, বিশেষ করে ফ্যাক্টরিতে আসার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং পরবর্তীতে এই সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেল, 60-এর দশক থেকে সেকেন্ড ওয়েভ শুরু হলো। সেখানে বিভিন্ন নারীবাদী তাত্ত্বিক তারা বিভিন্ন বই লিখলেন, বলা হচ্ছে যে মেয়েরা অসুখী, সাংসারিক জীবনে মেয়েরা অসুখী, এটা মেয়েদের যে একটা অভিশাপ, স্রষ্টা তাদেরকে অভিশাপ দিচ্ছে, হ্যাঁ, যে তারা পুরুষের সাবঅর্ডিনেট হয়ে থাকবে। তো এরকম সেকেন্ড ওয়েভ, পরবর্তী থার্ড ওয়েভ আমরা জানি, এবং লাস্টে যে আমরা জানি 2014 সালে যে মিটু আন্দোলন শুরু, এটাকে কেউ কেউ ফোর্থ ওয়েভ অফ ফেমিনিজম বলে আর কি। তো মোট কথা এটা একটা জেনারেল একটা আলোচনা করলাম। এবং এখানে সমস্যাটা কি আসলে, এটা আমাদের মানে ইমানের সাথে সাংঘর্ষিক কিনা, এটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এই সমস্ত মানে নারীদের এই আন্দোলনের প্রেক্ষিতে ফেমিনিস্ট থিওরি ডেভেলপ করা হয়। হ্যাঁ, ফেমিনিস্ট থিওরি হচ্ছে এটা রাফলি, যে মেয়েরা, নারী জাতি, তাদেরকে এক মানে পদ্ধতিগতভাবে সাপ্রেস করে রাখা হয়েছে, পুরুষ তাদেরকে সাপ্রেস করে রেখেছে, এবং এই পুরুষ যে সাপ্রেস করে রেখেছে, পরিবার বলেন, সমাজ বলেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে একটা নারীকে সাপ্রেস করে রাখা, নারীকে দমন করে রাখার একটা অ্যাটিটিউড, এটাকে তারা বলছে পুরুষতন্ত্র বা প্যাট্রিয়ার্কি বলতেছে। যে এই তন্ত্র নারীকে সাবঅর্ডিনেট বানায় রাখছে, নারীকে সাপ্রেস করে, নারীকে দমন করে, হ্যাঁ, নারীর সেক্সুয়ালিটিকে দমন করে, নারীর যে কি বলা যায় অর্থনৈতিক অধিকারকে দমন করতেছে, নারীকে সমান হতে দিচ্ছে না, নারী পুরুষ যে সমান, এই সমান হিসাব নারীকে তারা বুঝায় দেয় না, বরং তাকে সমান হিসাব যেন বুঝিয়ে দিতে না হয়, এজন্য তারা নারীদেরকে সাপ্রেস করে, দমন করে। হ্যাঁ, এবং এটা একটা সোশ্যাল স্ট্রাকচার, এমন না যে প্রত্যেকটা পুরুষ তার ঘরের নারীকে দমন করতেছে, এরকম না, বরং সামাজিক একটা স্ট্রাকচারটাই এমন যে নারীকে দমন করতেছে সবাই, সব জায়গায়, পরিবার বলেন, তারপর হচ্ছে কর্মক্ষেত্র বলেন, তারপর সমাজ, রাষ্ট্র, হ্যাঁ, সমস্ত জায়গায় ধর্ম, এই পুরো স্ট্রাকচারটাকে বলা হচ্ছে সবকিছু পুরুষতান্ত্রিক, হ্যাঁ, পুরুষতন্ত্র, প্যাট্রিয়ার্কি। তো তারা সাপ্রেস করতেছে, এটা একটা ফেমিনিস্ট থিওরি। এবং এই থিওরিটা পরবর্তীতে বিভিন্ন সাবজেক্টে অ্যাপ্লাই করা হচ্ছে। আপনারা দেখবেন যে অ্যানথ্রোপোলজিতে, ফেমিনিস্ট অ্যানথ্রোপোলজি, নৃতত্ব, মানে বলা হচ্ছে যে বিভিন্ন ফসিল টসিল গুলা গবেষণা করে দেখাচ্ছে যে একসময় নারী পুরুষ সমান ছিল, বা যখন মানুষ যখন বনে বাজারে সংগ্রহ করে করে খাইতো, সেই সময়টাতে মাতৃতান্ত্রিক সমাজ ছিল। তারা এটা বিভিন্ন জন গবেষণা, তো আসলে কোনো মা বাপ নাই, একটা কিছু নিয়ে গবেষণা করে ওটাকে জেনারেলাইজ করে ফেলা দেয়, সবকিছুর উপর চাপায় দেয়। তো তারা দেখা যাচ্ছে কিছু কিছু মাতৃতান্ত্রিক সমাজের উপরে, যেমন আমাদের গারো সমাজ, হ্যাঁ, এখানে মা হচ্ছে ফ্যামিলির হেড, ঠিক আছে না, মানে মায়ের পরিচয় সন্তান পরিচিত হচ্ছে। এরকম কিছু কিছু জায়গায়, খুব ডিসক্রিট কিছু জায়গায় কিছু মাতৃতান্ত্রিক উপজাতি আদিবাসীর আছে, সেখানে তারা গবেষণা করে তারা বলার চেষ্টা করতেছে যে না, আসলে প্রিমিটিভ যে সোসাইটি ছিল, যেহেতু এই গারো সমাজ বা এই ধরনের প্রাচীন যে সমাজগুলো আছে আদিবাসী, এখানে সভ্যতার ছোঁয়া লাগে নাই, কোনো ধর্মের ছোঁয়া লাগে নাই, যার কারণে এদের মধ্যে সেই মানে মানুষের আদিম মানব যেই সমাজ ছিল, যে পরিবার ছিল, মাতৃতান্ত্রিক সমাজ, ওরা বলতে চাচ্ছে এরা গারোরা যেহেতু মাতৃতান্ত্রিক সমাজ, অতএব যারা বহু আগে ও সভ্যতার আগে
যেই আদি সমাজ ছিল সেটাও মাতৃতান্ত্রিক সমাজ ছিল। এইগুলো যে ফেমিনিস্ট থিওরি, মানে এইগুলোকে বলা হচ্ছে ফেমিনিস্ট থিওরি। হ্যাঁ, যে পুরুষতন্ত্র, নারীদেরকে সাপ্রেস করে 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 আজকে আজকে এই অবস্থা যে সবকিছু পুরুষতান্ত্রিক হয়ে গেছে, মেয়েরা বঞ্চিত হয়ে গেছে। এটা হচ্ছে তাদের কথা। তো এই ফেমিনিস্ট থিওরিকে অ্যাপ্লাই করে ফেমিনিস্ট অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব বলেন, সোশিওলজিতে একটা ফেমিনিস্ট ভিউ আছে, যারা ফেমিনিস্ট থিওরিকে অ্যাপ্লাই করে। মানে আমি যদি এক কথাই আমি থিওরিটা যদি বলতে চাই, সেটা হচ্ছে যে মেয়ে আর পুরুষ সমান ছিল, বা মেয়েরা আপার হ্যান্ড ছিল এক সময়, পরবর্তীতে পুরুষ তাদেরকে নির্যাতন করে, অবদমন করে 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 দীর্ঘ সময়ের প্রেক্ষিতে মেয়েরা এখন বঞ্চিত হয়ে গেছে, মেয়েরা দুর্বল হয়ে গেছে। আগে মেয়েরা এরকম দুর্বল ছিল না শারীরিক, এমনকি কেউ কেউ কথা বলার চেষ্টা করে, বিভিন্ন আর্কিওলজিক্যাল এভিডেন্স, প্রত্নতাত্ত্বিক এভিডেন্স দেখায়, ফসিল টসিল দেখায় বলার চেষ্টা করতেছে যে শারীরিকভাবেও নারী কখনো পুরুষের চেয়ে লাইক একটু 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 লম্বায় ছোট, মাসল কম, বা দেখা যাচ্ছে যে, তাই না, সবকিছু প্রত্যেকটা অর্গানই একটু ছোট ছোট, যেহেতু তাদের দেহটা ছোট ছোট। তো ওনারা বলতে চাচ্ছেন যা এরকম ছোট ছিল না কখনো, আগে এরকম ছোট ছিল না। দীর্ঘদিন পুরুষের নির্যাতনের কারণে, অপুষ্টিতে নারী আস্তে আস্তে ছোট হয়ে গেছে। মানে চিন্তা করে দেখেন, প্রত্যেকটা জায়গায় তারা এই ফেমিনিস্ট আইডিওলজি, ফেমিনিস্ট থিওরি ঢুকাইছে, এবং ঢোকানোর পর ইকোনমিতে একই জিনিস তারা ফেমিনিস্ট থিওরি মানে ঢোকানো হয়েছে, সোশিওলজিতে ঢোকানো হয়েছে। তারপর আপনি যদি বলেন এই যে আর্কিওলজি বা অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ব, এরকম প্রত্যেকটা সাবজেক্টে ফেমিনিস্ট থিওরি দিয়ে তারা একটা দৃষ্টিভঙ্গি আলাদা করে নিয়েছে যে এটা ফেমিনিস্ট আইডিওলজি এই ইয়েতে। তো ঠিক একই রকম ভাবে একটা অংশ দেখা যায় আমাদের সমাজে, বা শুধু এখন থেকে না, এটা অনেক আগে থেকে, অনেক আগে থেকে, ব্রিটিশ পিরিয়ড থেকেই এটা, আসিফ ভাই বিস্তারিত আলোচনা করবেন হয়তো, যে উপনিবেশ আমলে যেই মানে মানে নারীকে বা নারীবাদকে উপনিবেশ আমলে কিভাবে ব্যবহার করা হয়েছে, মানে প্রাচ্যকে খাটো করে দেখানোর জন্য। প্রাচ্য অসভ্য কারণ তারা নারীকে বহুবিবাহ করে, প্রাচ্য অসভ্য কারণ তারা সতীদাহ করে, প্রাচ্য অসভ্য কারণ তারা ছোট বয়সের মেয়েদেরকে বিয়ে করে, প্রাচ্য মানে এরকম ভাবে নারীদেরকে ব্যবহার করে প্রাচ্যকে ছোট দেখানো হয়েছে। যেটাকে আমরা প্রাচ্যবাদ হিসেবে জানি, যে প্রাচ্যকে ছোট করে দেখার বা ছোট করে দেখানোর যে একটা প্রকল্প, এটাকে আমরা প্রাচ্যবাদ নামে চিনি। তো এটা এটা অনেক আগে থেকে এটা শুরু হয়ে গেছে, যে বিশেষ করে প্রাচ্যবাদীদের হাত ধরে ইসলামে এই ইসলামিক স্টাডিজকে একটা সাবজেক্ট মনে করা হচ্ছে। আমরা যেরকম ইসলামকে একটা দিন মনে করি, জীবন ব্যবস্থা মনে করি, আমাদের অন্তরের সাথে সম্পর্ক, আমাদের আখেরাতের সাথে সম্পর্কিত। তো এই প্রাচ্যবাদী যারা ওরিয়েন্টালিস্ট, হ্যাঁ, তারা তো আর ইসলামকে এভাবে দেখে না, তারা ইসলামকে একটা সাবজেক্ট মনে করে, ইসলামিক স্টাডিজ, তাই না? তো একইভাবে প্রত্যেকটা সাবজেক্টের যেরকম ফেমিনিস্ট থিওরি খাটানো হলো, তো একইভাবে তারা ইসলামিক স্টাডিজের মধ্যেও ফেমিনিস্ট থিওরি খাটাইছে, এবং খাটানোর ফলে যেটা বের হয়ে আসছে সেটা হচ্ছে যে কোরআন হাদিস এগুলা ঠিক আছে, টু সাম এক্সটেন্ট তারা ধরে নিচ্ছে যে না ঠিক আছে, এগুলা ঠিক আছে, আল্লাহ যেটা বলছেন ঠিক ছিল, রাসূল যেটা বলছেন ঠিক ছিল। কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরামের জমানা থেকে, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, যারা ইমাম, হ্যাঁ, আমাদের ফিকহের ইমাম, আমাদের যারা বিভিন্ন মুফাসসিরে কেরাম ছিলেন, তারা যেহেতু পুরুষ এবং তারা পুরুষতন্ত্র দ্বারা আক্রান্ত, সুতরাং এই ইসলামিক জুরিসপ্রুডেন্স যেটা পুরাটা, বিভিন্ন মাযহাব বলেন, বিভিন্ন তাফসির বলেন, এই তাফসির গুলোতে, বিভিন্ন মাযহাব গুলোতে, বিভিন্ন আইনি যে ফতোয়াগুলা, ভার্ডিক্ট গুলোতে আস্তে আস্তে পুরুষতন্ত্রের ছাপ পড়ে গেছে, এবং ছাপ পড়ে গিয়ে আস্তে 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 নারীকে মার্জিনালাইজ করে ফেলা হয়েছে, নারীকে বঞ্চিত করে ফেলা হয়েছে, আল্লাহর যে অধিকারটা দিচ্ছেন সেটা নারী থেকে নারীকে বঞ্চিত করে ফেলা হয়েছে। হ্যাঁ, মানে ইসলামের তারা বলতে চাচ্ছে যে ইসলাম একটা পুরুষতান্ত্রিক একটা 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 রিলিজিয়ন। ইসলামের একটা যে পুরুষতন্ত্র বা এই বিষয়গুলোকে অন্য সাবজেক্টে যেভাবে খাটানো হয়, থিওরিটা অ্যাপ্লাই করা হয়, একইভাবে তারা ইসলামিক স্টাডিজে অ্যাপ্লাই করে, এবং তারা বলতে চায় যে মানে আল্লাহ এবং রাসূল নারীকে ঠিক অধিকারটা দিলেও বর্তমানে গত 1400 বছর ধরে যারা মানে আলেম সমাজ, যেহেতু তারা পুরুষ, জি, শক্তি ভাই, আপনার সাউন্ডটা কেটে গেছে। মনে হয় আমাদের যেটা দেশ জুড়ে যে ব্ল্যাক আউট হওয়ার একটা উদযাপন ছিল, সেটা মনে হয় হচ্ছে, ওই ব্ল্যাক আউটে আক্রান্ত হচ্ছেন আমাদের শক্তি ভাই। আচ্ছা, আমাদের সাথে আহ, আসিফ ভাইও আছেন। তো আমরা যা শুনছিলাম শক্তি ভাইয়ের কাছে, যে বিষয়টি হলো, উনি বলছিলেন যে কিভাবে ফেমিনিজম বিষয়টা আস্তে আস্তে আমাদের সব জায়গাতে প্রাচ্য প্রাচ্যের নামে বা প্রাচ্যবিদদের মাধ্যমে কিভাবে
একটা আইডিওলজি হিসেবে নিজেকে চালানোর জন্য বা প্রতিষ্ঠা পাওয়ার জন্য সমাজে চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে, এবং এমনকি তারা ইসলামের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো তুলে আনছে হিস্টোরিক্যালি, এবং ইসলামকে, যেটা বলছিলেন শক্তি ভাই, যে ইসলামকে তার একটা স্টাডি হিসেবে নিয়ে এর মধ্যে যে বিভিন্ন আম, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে বেশিরভাগ পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে ইসলামের বিভিন্ন আইন বিধানগুলো উঠে এসেছে, সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে। এভাবে করে আসলে মুসলিম নারীদেরকেও আস্তে আস্তে ব্রেইন ওয়াশের পথে যাচ্ছে। তো আমরা এখন আসিফ ভাইয়ের কাছে যেতে পারি এ বিষয়ে, যদি আসিফ ভাই কিছু বলার জন্য। আসিফ ভাই কি আমাদের সাথে আছেন? জি जी السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সত্যি ভাই আলোচনা ভালো ছিল, ওনার কথাগুলো শেষ হলে ভালো হতো, কারণ উনি একটা দিকে নিয়ে গেছিলেন আলোচনাটা। যাই হোক, আমি আসলে ঠিক বুঝতে পারছিলাম না যে আজকের আলোচনাটা নিয়ে কিভাবে মানে আমি কিভাবে কথা বলবো, কারণ এটা বেশ ব্রড একটা টপিক, যে নারীবাদ কিভাবে ইমানের জন্য হুমকি। তো আমি এলোমেলো কিছু কথাবার্তা বলি আর কি, বাকি আবার শক্তি হয়ে আসলে হয়তোবা উনি পিক আপ করবেন। তো মূল যে আপনাদের মানে টাইটেলটা, টপিকটা, যে নারীবাদের কবলে ইমান এবং আমাদের করণীয়, তো এই যে ইমানের জন্য হুমকি হওয়া বা সামহাও ইমানকে হার্ম করা বা ইমানকে ক্ষতিগ্রস্ত করা, এই বিষয়টা আসলে নারীবাদের ইউনিক কোনো বৈশিষ্ট্য না। অর্থাৎ এটা শুধুমাত্র নারীবাদের মধ্যে আছে ব্যাপারটা এটা না, বরং আধুনিকতার ভেতর থেকে বের হয়ে আসা বিভিন্ন আদর্শ এবং মতবাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, যে এই মতবাদগুলো অন দ্য সারফেস, অর্থাৎ বাইরে থেকে দেখে আপাতভাবে মনে হয় ভালো বা আপাতভাবে দেখে মনে হয় নিরীহ, কিন্তু এগুলো যখন ধীরে ধীরে একটা সমাজের মধ্যে প্রচার পায়, একটা সমাজের মধ্যে বিস্তৃত হয়, সমাজের মধ্যে শেকড় গাঁথে, তখন দেখা যায় যে এটা নানাভাবে সেই সমাজের ফ্যাব্রিকের মধ্যে পরিবর্তন আনতেছে, মানুষের চিন্তার মধ্যে পরিবর্তন আনতেছে, এবং বিশেষভাবে যে কোনো ধরনের ট্রেডিশনাল সোসাইটিতে এটা মানুষের যে মূল্যবোধ আছে, মূল্যবোধের যে কাঠামো আছে, সেটাকে পরিবর্তন করতে শুরু করছে। এবং ইসলামের ক্ষেত্রে যেটা হবে, যে আপনি দেখবেন যে এমন সব চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং আচরণকে এগুলো জন্ম দেয় যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, যার ফলে দেখা যায় যে একটা মানুষ যখন একজন মুসলিম যখন একই সাথে নারীবাদের আদর্শ ধারণ করে অথবা নারীবাদ থেকে আসা কিছু ধারণা ধারণ করে, তখন তার মধ্যে একটা প্রবলেম তৈরি হয়, একটা তার ভেতরে, চিন্তার ভেতরে বা তার ইমানের ক্ষেত্রে একটা সাংঘর্ষিকতা দেখা যায়। ঠিক আছে, সো এটা নারীবাদের ইউনিক বৈশিষ্ট্য না। আপনি মডার্নিটি থেকে বের হয়ে আসা বিভিন্ন আইডিওলজির মধ্যে এটা দেখবেন, সেটা ডেমোক্রেসি হতে পারে, সেকুলারিজম হতে পারে, লিবারালিজমের অধীনে যা যা আছে সেটা হতে পারে, ইভেন মডার্ন সায়েন্সের উপর, মানে সায়েন্স যেটাকে মোটামুটি নিউট্রাল বলা যাইতে পারে টু সাম এক্সটেন্ট, সেই সায়েন্সের ক্ষেত্রে আপনি দেখবেন যখনই মানুষ বিকামস ভেরি রিলায়েন্ট অন সায়েন্স, সায়েন্টিফিক কমিউনিটির কথাবার্তার উপরে খুব বেশি রিলায়েন্ট হয়ে যায়, তখনই দেখবেন তার এমন সব অবস্থান সে নিচ্ছে যেটা সামহাও আমাদের ট্রেডিশনের সাথে অথবা আমাদের ফিকের কিতাবাদিতে যা আছে বা আমাদের যে জ্ঞান তত্ত্ব বেসিক্যালি এপিস্টেমোলজি, সেটার সাথে সাংঘর্ষিক। এবং এটা সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা দেখছি করোনার সময়। যে করোনার সময় আপনারা সবার নিশ্চয়ই মনে আছে, একটা সময় ছিল যে যখন আমরাই এটা খুবই লজ্জাজনক একটা ঘটনা ঘটে গেছে, যে আমরা যারা সো কল্ড প্র্যাকটিসিং মানুষজন, আমরা সেলিব্রিটিরা, বিভিন্ন বড় বড় লেখকরা, আমরাই হুজুরদের গালাগালি করতেছি যে হুজুররা কেন মসজিদ বন্ধ করার ফতোয়া দিতেছে না, হুজুররা কেন বলছে যে মসজিদ খোলা রাখতে হবে, কেন বলতেছে যে আপনার যদি অসুস্থ লাগে আপনি মসজিদে আইসেন না, আপনার যদি ভয় লাগে আপনি মসজিদে আইসেন না, কিন্তু মসজিদ খোলা রাখতে হবে। কেন তারা এটা বললো? এটা নিয়ে কিন্তু আমরা প্রচুর মানুষজন হুজুরদের 14 গোষ্ঠী উদ্ধার করছে। অথচ এটা ইসলামের, আপনি যদি ফিকহি জায়গা থেকে দেখেন, আপনি যদি আমাদের তুরাস দেখেন, তাহলে এটা তাদের অবস্থান সঠিক ছিল। এবং আপনি যদি আজকে বর্তমান বাস্তবতা দেখেন যে তাদের অবস্থান সঠিক ছিল, তাদের যে অবস্থান ছিল বর্তমানে পৃথিবী সেই অবস্থানেই আসছে।
তাই না? বরং ওই জিনিসপত্রগুলো করতে গিয়ে মসজিদ বন্ধ করছে, কিন্তু ঠিকই অন্যান্য জিনিসপত্র চলছে, ইন্ডাস্ট্রি চলছে, এই চলছে সেই চলছে। সো এটা বলার পয়েন্টটা হলো যে যখনই আপনি মডার্নিটি থেকে বের হয়ে আসা, আধুনিকতা থেকে বের হয়ে আসা বিভিন্ন বাদ মতবাদ আদর্শকে গ্রহণ করে নেবেন, তখনই সামহাও এটা আপনার ইমানকে ইফেক্ট করতে শুরু করবে, যদিও এটা শুরুতে বোঝা যায় না। সো ফেমিনিজমের ক্ষেত্রেও এটা হয়। ফেমিনিজম এক্ষেত্রে ইউনিক না, এটা হলো আমার প্রথম পয়েন্টটা। এবং এটার সাথে পরের পয়েন্টটা যুক্ত, সেটা হলো ফেমিনিজম হলো মডার্নিটির একটা অংশ বা আধুনিকতার একটা অংশ। এখন মডার্নিটি মানে কি? মডার্নিটি মানে হলো একদম যদি সংক্ষেপে বলি, এটা হলো ব্যক্তি, সমাজ, শাসন, মহাবিশ্ব, পৃথিবীতে বিশ্বে মানুষের অস্তিত্ব, এই সবকিছু সম্পর্কে একটা নির্দিষ্ট ধরনের চিন্তা, একটা নির্দিষ্ট ধরনের দৃষ্টিভঙ্গি, ওয়ার্ল্ড ভিউ, আকিদা বলা যেতে পারে। যে এবং এটা হলো মানব সমাজকে অর্গানাইজ করার বা সংগঠিত করার এবং বেঁচে থাকার একটা নির্দিষ্ট ধরনের পদ্ধতি, একটা নির্দিষ্ট ধরনের দিন, একটা নির্দিষ্ট ধরনের আকিদা, একটা নির্দিষ্ট ধরনের সভ্যতা, যেটা জন্ম হয়েছে ইউরোপে 16শো শতাব্দী থেকে শুরু করে। রাফলি ইউরোপে কিছু নির্দিষ্ট ধ্যান ধারণার উৎপত্তি হয়েছে ব্যক্তি সম্পর্কে, সমাজ সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, অধিকার সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, শাসন সম্পর্কে, প্রকৃতি, মহাবিশ্ব, স্রষ্টা সম্পর্কে। এবং এইগুলো জন্ম হয়েছে ইউরোপের সুনির্দিষ্ট রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটের মধ্য দিয়ে। এবং পরবর্তী কয়েক শতাব্দী ধরে এগুলা ধীরে ধীরে ডেভেলপ করছে এবং এগুলা ইউরোপের মূল আকিদাতে পরিণত হয়েছে। একসময় ইউরোপ ছিল খ্রিস্টান, ইউরোপ ছিল তার খ্রিস্টান পরিচয় দ্বারা, মানে ইউরোপের মূল পরিচয় ছিল খ্রিস্টানিটির ভিত্তিতে। ইউরোপ যখন ক্রুসেড করছে, তাদের পরিচয় কি ছিল? ক্রিসেন্ডম। তাদের পরিচয় ছিল যে আমরা খ্রিস্ট জগৎ, আমরা সারাসিনদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। সারাসিন মানে মুসলিম। আমরা খ্রিস্ট জগৎ, আমরা টার্কদের বিরুদ্ধে যুদ্ধ করছি, তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করছি। তুর্কি বলতে ওরা বেসিক্যালি অটোমানদের, উসমানীদের তুর্কি বলতো, মামলুকদের তুর্কি বলতো। বাট আপনি দেখবেন যে এনলাইটেনমেন্টের সময় থেকে বা ইভেন তারও একটু আগে থেকে, রেফরমেশন থেকে বলা যেতে পারে, প্রোটেস্ট্যান্ট রেফরমেশনের সময় থেকে আপনারা দেখবেন যে ইউরোপের পরিচয়টা চেঞ্জ হতে থাকে। তারা খ্রিস্টিয়ানিটি থেকে ধীরে ধীরে সরে এসে তাদের নতুন একটা পরিচয় তৈরি হয়, যেটাকে তারা এনলাইটেনমেন্টের সময় যেটা বলা যেতে পারে, যেটা একদম একটা মোটামুটি ফর্মুলেটেড অবস্থান নেয়, সুসংগঠিত অবস্থান নেয়। এবং তখন থেকে এটি তাদের মূল আকিদায় পরিণত হয়। এবং এখানে একটা নির্দিষ্ট চিন্তাধারা আছে, সমাজকে একটা নির্দিষ্ট ভাবে দেখা আছে, তারা সমাজের ব্যাপারে কিছু নির্দিষ্ট বিশ্বাস আছে, জীবনের ব্যাপারে কিছু নির্দিষ্ট বিশ্বাস আছে, মানুষের ব্যাপারে কিছু নির্দিষ্ট বিশ্বাস আছে। এই সব কিছু নিয়ে মডার্নিটি, রাইট, পৃথিবী এবং পৃথিবীতে মানুষের যে অস্তিত্ব, এটাকে ব্যাখ্যা করার একটা নির্দিষ্ট পদ্ধতি, এটাকে ব্যাখ্যা করার একটা নির্দিষ্ট ধারা, বেঁচে থাকার একটা নির্দিষ্ট ধারা, জীবনকে বোঝার একটা নির্দিষ্ট ধারা, জীবনকে ব্যাখ্যা করার একটা নির্দিষ্ট ধারা। এটা হলো মডার্নিটি, আধুনিকতা। তো এই আধুনিকতার একটা অংশ হলো ফেমিনিজম। আধুনিকতা ছাড়া ফেমিনিজমের অস্তিত্ব থাকা সম্ভব না। এটা আমাদের প্রথমত খুব ভালো মতো বোঝা উচিত। এবং এটা আপনারা সবসময় দেখবেন যে এনলাইটেনমেন্ট থেকে বের হয়ে আসা যে কোনো আদর্শ সবসময় নিজেকে সর্বজনীন হিসেবে উপস্থাপন করে। সে সবসময় বলে, আমি যেটা বলতেছি এটা সব জায়গায় সঠিক, সব সময়ে সঠিক, স্থান কাল পাত্র ভেদে এটা সঠিক, এটা তারা সবসময় দাবি করবে। ঠিক আছে? কিন্তু বাস্তবতা হলো, এটা হলো খুবই স্পেসিফিক একটা সময়ে, স্পেসিফিক একটা জায়গায়, স্পেসিফিক কিছু মানুষের মধ্যে গড়ে ওঠা চিন্তা। এই জিনিসটা আমাদের সবার বোঝা খুবই জরুরি। ফর এক্সাম্পল, মানবাধিকারের ব্যাপারে যে ধারণাগুলো আমরা এখন দেখি, যেগুলোকে ধরেন ইউএনএর, জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার আছে, তাই না? ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সর্বজনীন ঘোষণাপত্র। এই যে মানবাধিকার গুলা তারা সিলেক্ট করছে, সর্বজনীন মানে কি? এটা সবার জন্য সত্য, সব সময় সত্য। এই যে এটা কিন্তু অনেক বড় একটা দাবি। এই দাবিটা যে করতেছে তারা, এটার ভিত্তিটা কি? কে বললো যে এটা সব সময় সবার জন্য সত্য? পৃথিবীর সব জায়গার মানুষকে এগুলাকে সত্য বলে স্বীকার করে কিনা? আজকে সমকামিতাকে একটা হিউম্যান রাইট বলা হয়, এইটাকে আমরা স্বীকার করি কিনা? আপনি পৃথিবীতে ঘুরে দেখেন, শুধু মুসলিমরা না, পৃথিবীর অধিকাংশ মানুষ, অধিকাংশ সমাজ এখনো সমকামিতাকে তারা কোনো মানবাধিকার মনে করে না। কিন্তু তারা ওয়েস্ট বলতেছে, পশ্চিম আমাদের বলতেছে, ইউরোপ আমাদের বলতেছে, বা আমেরিকানরা এবং ইউরোপিয়ানরা আমাদের বলতেছে যে এগুলো হলো সর্বজনীন, ইউনিভার্সাল। অর্থাৎ তারা যেটা করে, তাদের নিজস্ব একটা ধারণাকে, তাদের নিজস্ব একটা এক্সপেরিয়েন্সকে তারা জেনারেলাইজ করে। বেসিক্যালি তারা পুরো পৃথিবীর উপর চাপাই দিতে চেষ্টা করে, এবং এটা তারা করে আসতেছে অনেকদিন আগে থেকে এবং এখনো তারা করতেছে। তো
এই যে নারীবাদের যে বিষয়টা, এটাও সেম। সো নারীবাদের যে ধারণাটা গড়ে উঠছে, আম, এটা এনলাইটেনমেন্ট থেকে বের হয়ে আসা কিছু নির্দিষ্ট ধারণা ছাড়া এটা সম্ভব না। ফর এক্সাম্পল, ব্যক্তির ব্যাপারে এনলাইটেনমেন্টের একটা নির্দিষ্ট ধারণা আছে, ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে একটা নির্দিষ্ট ধারণা আছে, অটোনমির একটা ধারণা আছে, সার্বভৌমত্ব, ব্যক্তির সার্বভৌমত্ব বলে একটা ধারণা তাদের মধ্যে আছে। এই সবগুলো ধারণা খুবই স্পেসিফিক, এটা তাদের কিছু নির্দিষ্ট চিন্তা থেকে বের হয়ে আসছে, ঠিক আছে? তো এবং অধিকারের একটা নির্দিষ্ট ধারণা তাদের আছে। এই বিষয়গুলোতে আমরা সমস্যাগুলো হলো এই জায়গাগুলোতে আমরা মুসলিমরা এই বিষয়গুলো স্বীকার করি না, ঠিক আছে? তো এই কারণেই নারীবাদের সাথে ইসলামের, নারীবাদের সাথে ইমানের একটা সাংঘর্ষিকতা সবসময় থাকবে। শুধু নারীবাদের সাথে না, এই যে ধারণাগুলো আমি বললাম, যে ইন্ডিভিজুয়াল, ব্যক্তি স্বাধীনতা, অটোনমি, রাইটস, এই যে ধারণাগুলো আছে, সমতার যে ধারণা তারা তৈরি করছে, এই যে ধারণাগুলো তৈরি করছে, এগুলোর সাথে আমাদের কেন্দ্রে সংঘর্ষ আছে, এগুলোর সাথে ইসলামের মৌলিক সাংঘর্ষিকতা আছে। ফর এক্সাম্পল, আমরা কিন্তু যখন বলি দিনের ক্ষেত্রে, যেমন ধরেন একটা এক্সাম্পল, আমরা একটা ক্লাস করতেছিলাম, সেই ক্লাসে আমরা এক্সাম্পলটা দিয়েছিলাম, সেটা হলো যে মনে করেন আমরা জাকাত কেন দেই? আমরা জাকাত দেই কারণটা হলো যে ইসলামে আমরা শিখি যে সবকিছু চূড়ান্ত মালিকানা হলো আল্লাহ আযজা ওয়া জালের, রাইট? সো আমাকে আল্লাহ আযজা ওয়া জাল যা কিছু দিছেন, আমার শরীর থেকে শুরু করে আমার রিজিক, আমার সম্পদ, আমার পোশাক, এই সবকিছুর মূল মালিকানা আল্লাহর, রাইট? আমাকে এই জিনিসটা দেওয়া হয়েছে, কিন্তু আমাকে মূল মালিকের কিছু সীমানা, মূল মালিকের দেওয়া কিছু নির্দেশ মেনে চলতে হবে, রাইট? যেমন ধরেন আপনার বাড়ি ভাড়া, আপনি একটা গাড়ি ভাড়া করছেন, রেন্ট এ কার, রাইট? সো এই গাড়িটা আপনার কাছে যতক্ষণ আছে আপনি চালাতে পারবেন, আপনি এটা নিয়ে যে কোনো জায়গায় যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই গাড়িতে যদি আপনি ড্যামেজ করেন কোনো, কথার কথা, আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে। আপনি একটা বাড়ি ভাড়া নিছেন, আপনি এই বাসা বাড়িতে থাকেন, ঘুমান, যা ইচ্ছা করেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই বাসার, ধরেন বাড়িওয়ালা কিছু কাজ করতে মানা করছে, আপনি যদি সেগুলা করেন, মনে করেন দেয়ালের রং চেঞ্জ করে দিলেন, অথবা একটা দেয়াল ভেঙে ফেললেন, অথবা একটা বাথরুম বাড়ানোর চেষ্টা করলেন, এগুলো যদি আপনি বাড়িওয়ালার অনুমতি ছাড়া করেন, আপনার কিন্তু মানে জরিমানা দিতে হবে, রাইট? সিম্পল জিনিস। তো সিমিলারলি আমাদের ক্ষেত্রে যে জিনিসপত্রগুলো আমাদের দেওয়া হয়েছে, এগুলোর মূল মালিকানা আল্লাহ। সো আপনার যে শরীর, এখানে আপনি, এই শরীর আপনার কাছে দেওয়া হয়েছে সাময়িকভাবে, কিন্তু আপনি এখানে যা ইচ্ছা তাই করতে পারবেন না, আপনি যা ইচ্ছা তাই খেতে পারবেন না, কারণ আপনি মূল মালিক না। আপনার একটা সীমার মধ্যে কাজ করতে হবে। আপনি এই শরীর যে কারোর সাথে ভাগাভাগি করতে পারবেন না, আপনি এই শরীরকে যে কোনো ভাবে পরিবর্তন করতে পারবেন না। আপনি চাইলে বলতে পারবেন না যে আজকে আমি মেয়ে মনে করতেছি, কালকে আমি নিজেকে ছেলে মনে করতেছি, আমি আমার শরীরকে চেঞ্জ করব, কাটাকাটি করবো। আপনি এগুলো করতে পারবেন না, এগুলো স্পষ্ট ভাবে মানা করা আছে, কারণ মালিক মানা করে দিয়েছেন। সিমিলারলি আপনার সম্পদ আল্লাহ আপনাকে দিছেন তার কাছ থেকে, এবং আল্লাহ ঠিক করে দিছেন তুমি এই জায়গায় খরচ করতে পারবা, কিন্তু তুমি এই কাজগুলো করতে পারবা না। এই কারণে আপনি আপনার সেই সম্পদ দিয়ে মদ কিনতে পারবেন না, কথার কথা, বা আপনি হারাম কোনো কাজে এটা ব্যয় করতে পারবেন না। এবং আপনার জাকাত দিতে হবে, কারণ মূল মালিক বলে দিয়েছেন আপনাকে যে যদি তোমার এই জিনিসটা পুরো নিসাব পরিমাণ থাকে, যদি হাউল হয়, তাহলে তোমার এই পরিমাণ টাকা দান করতে হবে, কারণ অধিকার তার, জিনিসটা তার। সো মানুষের যত অধিকার আছে ইসলামে, সেই অধিকারগুলো কোত্থেকে আসতেছে? অধিকারগুলো আসতেছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ ঠিক করে দিচ্ছেন আমার অধিকার কি, রাইট? আল্লাহ ঠিক করে দিচ্ছেন যে একটা মানুষের উপর আমি জুলুম করতে পারবো না, এটা আল্লাহ ঠিক করে দিচ্ছেন। নারীর অধিকার, পুরুষের অধিকার, সন্তানের অধিকার, শিশুর অধিকার, পশুর অধিকার, সবকিছু আহ আল্লাহ আয্জা ঠিক করে দিয়েছেন। ইভেন ধরেন রাস্তাতে আমরা যখন থাকবো, তখন রাস্তারও কিন্তু কিছু অধিকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাস্তার কিছু হক আছে, যে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিবেন না, মানুষের মানে রাস্তা আটকায় রাখা যাবে না, এগুলো আমরা সবাই জানি, হাদিসে আছে এগুলো। তো অধিকারের ধারণা আমরা বলতেছি কোত্থেকে আসতেছে? অধিকারের ধারণা আসতেছে আল্লাহর কাছ থেকে। অধিকার মানুষ দেয় না, অধিকার সরকার দেয় না, অধিকার আল্লাহ দেন, রাইট? মানুষের এখানে ভূমিকা কতটুক, যে যে আমির, যে শাসক, সে এটা নিরাপত্তা দিতে পারে, অথবা সে এখানে অধিকার লঙ্ঘন করতে পারে, কিন্তু অধিকারের উৎস সে না। অধিকারের উৎস কোনো সংবিধান না, অধিকারের উৎস কোনো ইউরোপিয়ান দার্শনিক না, রাইট? কিন্তু এনলাইটেনমেন্টে বা মডার্নিটিতে অধিকারের ধারণাটা খুবই অন্যরকম, একেবারে ভিন্ন। এবং সেখানে আমাদের চিন্তার মূল কেন্দ্র হলো আল্লাহ আযজা ওয়া জাল, রাইট? আমাদের সবকিছু উপর থেকে আসতেছে, এবং উপর আল্লাহ আমাদের ঠিক করে দিচ্ছেন যে আমরা অন্যান্য সৃষ্টির সাথে, মাখলুকের সাথে আমাদের আচরণ কিরকম হবে, এবং আল্লাহ ঠিক করে দিয়েছেন যে তার প্রতি আমাদের দায়িত্বগুলো কি কি। সালাত আদায় করা, এবং তাওহীদ সবার আগে, অবশ্যই তাওহীদ, ঈমান, সালাত আদায় করা, আল্লাহ আযজা ওয়া জাল যা যা চাইছেন সেগুলো করা।
ফার্দ গুলা, হারাম গুলা থেকে দূরে থাকা ইত্যাদি। অন্যদিকে এনলাইটেনমেন্টের ক্ষেত্রে অধিকারের যে ধারণা আছে সেটার কেন্দ্র হলো মানুষ, রাইট? সেটার কেন্দ্র হলো মানুষ, এবং ভালো মন্দের যে ধারণা আছে সেই ভালো মন্দের কেন্দ্রেও আছে মানুষ। মানুষের ধরেন মানুষের আনন্দ, মানুষের মনের ইচ্ছা, এই ধরনের জিনিসপত্রগুলা। সো এই জায়গাটাতে হলো গিয়ে মূল পার্থক্য, যেই কারণে আপনি লিবারালিজম বলেন, যে কারণে আপনি ইউটিলিটেরিয়ানিজম বলেন, আপনি ফেমিনিজম বলেন, যে কোনো কিছু বলেন, সমস্যাগুলো হলো এই জায়গাগুলোতে। এইটার কারণে ফেমিনিজমের সাথে সবসময় আমাদের একটা দ্বন্দ্ব থাকবে। তো এই বিষয়টা আমাদের প্রথমত বোঝা উচিত। দ্বিতীয়ত না, আমি মানে দুটো পয়েন্ট বলছি, যাই হোক। আমাদের বোঝা উচিত যে বর্তমানে আমাদের সমাজে আমরা এই লাইফটা আসলে কেন করতেছি? আমরা লাইফটা করতেছি কারণ সমাজে এটা একটা প্রভাব আমরা দেখতেছি। ইভেন যারা দিন পালন করার চেষ্টা করে তাদের মধ্যে আমরা প্রভাব দেখতেছি। তো এটা আমরা কেন দেখতেছি? তো এটা ব্যাপারটা হলো এরকম যে, মনে করেন মাছ, ধরেন একটা পুকুরে একটা মাছ আছে বা অনেক মাছ আছে। এখন সেই পুকুরের পানি যদি বিষাক্ত হয়, তাহলে ওই পুকুরে যত মাছ আছে সবার উপর বিষের একটা প্রভাব পড়বে, রাইট? কারণ আপনি পুকুরের ভেতরে থাকেন। তো এই বিষয়টা হলো ওরকম যে ফেমিনিজম আমাদের সমাজে প্রভাবিত করতেছে, কারণ আমরা এমন একটা এনভায়রনমেন্টে আছি বা আমরা এমন একটা পানির মধ্যে আছি যে পানিটা ফেমিনিজম দ্বারা এবং এরকম আরো অনেক কিছু দ্বারা বিষাক্ত। তো যেই বিষয়গুলো ফেমিনিজমের পেছনে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, তার মধ্যে আমরা যদি কয়েকটা উল্লেখ করি, তার মধ্যে একটা হলো শিক্ষা। একটা হলো শিক্ষা, এবং এটা আমাদের সবসময় মনে রাখা উচিত যে প্রাতিষ্ঠানিক শিক্ষা মানেই হলো কোনো না কোনো ধরনের ইনডক্ট্রিনেশন। ইনডক্ট্রিনেশন মানে হলো কোনো মতবাদে দীক্ষিত করা, ঠিক আছে? যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে কোনো না কোনো আকীদায় দীক্ষিত করে, সেটা সেকুলার বলেন অথবা ধর্মীয় বলেন। ধর্মীয় ক্ষেত্রে আমরা ব্যাপারটা সহজে বুঝি। যেমন কেউ যদি ধরেন মাদ্রাসায় পড়ে, আমরা জানি সেখানে তাকে কি শেখানো হবে? সেখানে তাকে ইসলামের ওয়ার্ল্ডভিউ শেখানো হবে, ইসলামের আকীদা শেখানো হবে, রাইট? যদি মনে করেন সে কোনো সনাতন ধর্মের কোনো যদি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থাকে, আমি নামটা ভুলে গেছি, এরকম থাকে আসলে, ধরেন বেদ, যাই হোক, মনে করেন সনাতন ধর্মের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে তাদের কি শেখানো হবে? সেখানে তাদের ওই আকীদা শেখানো হবে। যদি মার্কসিস্ট কোন স্কুল হয়, সেখানে তাদের কি শেখানো হবে? সেখানে তাদের ইতিহাসের, পৃথিবীর বাস্তবতার মার্কসিস্ট ব্যাখ্যা শেখানো হবে। তা আমাদের যে সেকুলার স্কুলগুলো আছে, আমাদের না, মানে বর্তমান পৃথিবীতে যত সেকুলার স্কুলগুলো আছে সেগুলা হলো সেকুলারিজমের, লিবারালিজমের, মডার্নিটির মাদ্রাসা। সেগুলো একটা নির্দিষ্ট আকীদা মানুষকে শেখায়, এবং এই কথাটা খুবই সহজ, কিন্তু আপনি চাইলে এটা অনেক কঠিন ভাবে বলা যায়। এবং আমরা চাইলে বিভিন্ন ওয়েস্টার্ন দার্শনিকদের কথা দিয়ে এটা প্রমাণ করা সম্ভব, কিন্তু এটা দরকার নেই, এটা সহজে বোঝা সম্ভব। যদি কারো কাছে মনে হয় যে না, আচ্ছা, না, এটা শুনতে খুবই মানে হাস্যকর, এই সেই, তখন দেখানো যেতে পারে। বাট এটা সাবিক বিষয়। ওয়েস্টার্ন দার্শনিকরাও এটা স্বীকার করে যে শিক্ষা প্রতিষ্ঠান মাত্রই কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউতে, কোনো না কোনো আকীদাতে মানুষকে দীক্ষিত করে। সো আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আমাদের সমাজে, সেগুলো মানুষকে কি শিখাচ্ছে? সেগুলো মানুষকে সেকুলারিজম শিখাচ্ছে, সেগুলো মানুষকে লিবারালিজম শিখাচ্ছে, নাম ধরে ধরে শিখাচ্ছে না। কিন্তু এগুলোর যে মূল্যবোধ গুলো আছে, এগুলোর যে মৌলিক বিশ্বাসগুলো আছে, সেগুলো আমাদেরকে শিখা দেওয়া হচ্ছে এখান থেকে। এটা হলো একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। আরেকটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হলো মিডিয়া। বিশেষ করে গত 50-60 বছরে ফেমিনিজমের আইডিয়া গুলো সবচেয়ে বেশি মার্কেটিং করা হয়েছে মিডিয়ার মাধ্যমে। এবং মিডিয়া হলো এমন একটা বিষয় যেটার বাইরে কেউ বর্তমানে নাই। সবাই কোনো না কোনো ভাবে মিডিয়া দ্বারা প্রভাবিত। ইভেন আমাদের মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া, ইভেন আমরা যা দেখি যে আমাদের যারা কমি মাদ্রাসার ভাইরা আছেন, ইভেন তারাও দেখেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ট্রেন্ডে সেলফি দেওয়া, এই ধরনের অর্থহীন ট্রেন্ডের মধ্যে তারাও ঘুরপাক খাচ্ছেন। কারণ এই জিনিসটা এমন যে এটা অল কনজিউমিং, সবাইকে এটা টাচ করে, ইল্লা মাশাআল্লাহ। সো মিডিয়া হলো একটা বড় মাধ্যম ফেমিনিজমের ধারণাগুলোর প্রচারের পেছনে বা বিস্তারের পেছনে। একই রকম আরেকটা জিনিস হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যেটা করে, এটাও এক ধরনের মিডিয়া অবভিয়াসলি, বাট সোশ্যাল মিডিয়া ইজ মাচ ফাস্টার দেন ট্রেডিশনাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি এক্সিলারেট করে পুরো প্রসেসটা। ধরেন আগে যে পরিবর্তনগুলা ধরেন ওয়েস্টে হয়েছে 20 বছর ধরে, দেখবেন বর্তমানে খুব দ্রুত এটা 2 বছরের মধ্যে হবে। কারণ বর্তমানে মনে করেন ওয়েস্টে যদি একটা টিকটক ট্রেন্ড শুরু হয়, এটা খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যে এই ট্রেন্ডটা বাংলাদেশে পিক আপ করে, রাইট? স্বাভাবিক, সবাই করে।
সো ওয়েস্টে যদি কোনো একটা ট্রেন্ড শুরু হয়, মনে করেন নারী দিবস উপলক্ষে, খুব ইজিলি আপনি দেখবেন বাংলাদেশের পোলাপানে সেটা নিয়ে টিকটক বানাচ্ছে। সো এইভাবে সোশ্যাল মিডিয়া একটা গ্লোবালাইজেশনের এবং এক্সিলারেশনের ভেহিকল, বাহন হিসেবে কাজ করে, রাইট? সো এটা হলো আরেকটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হলো যেটা শক্তি ভাই বলতেছিলেন, যে ক্যাপিটালিজম ইটসেলফ ইজ, ক্যাপিটালিজম ফেমিনিজমের একটা বড় মোটিভেটিং ফ্যাক্টর বা ড্রাইভিং ফ্যাক্টর অ্যাকচুয়ালি। কারণ ক্যাপিটালিজম চিন্তা করে লাভ এবং ক্ষতির হিসাবে, প্রোডাকশনের হিসাবে, আর ইনপুটস অফ প্রোডাকশনের হিসাবে, এবং মানুষ হলো ইনপুটস অফ প্রোডাকশন। ঠিক আছে, ক্যাপিটালিজমের মানুষ হলো মানে তারা শ্রম, বেসিক্যালি আপনার শ্রম লাগবে। আপনি যখন কোনো কিছু উৎপাদন করতে চাইবেন আপনার শ্রম লাগবে। সো সমাজের যদি বড় একটা অংশ কাজ না করে ঘরে বসে থাকে, তাহলে ক্যাপিটালিস্ট হিসেবে বা ক্যাপিটালিজমের ক্যালকুলাস অনুযায়ী এরা কিন্তু কোনো প্রোডাক্টিভ ভূমিকা রাখতে পারতেছে না সমাজে, রাইট? তারা অর্থনীতিতে কোনো ভূমিকা রাখতে পারতেছে না। সো এটা একটা বড় বিষয় যে ক্যাপিটালিস্ট লজিক সবসময় আপনাকে বলবে যে আপনার বের হয়ে আসতে হবে। এবং ক্যাপিটালিস্ট লজিক যেভাবে আমাদের মনে কাজ করে সেটা হলো যে আমার হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং লাগবে, রাইট? একটা চাকরি করে আমি বউ বাচ্চা নিয়ে খেয়ে দিয়ে থাকতে পারবো, কিন্তু আমার হয়তো একটা বড় ফ্ল্যাট স্ক্রিন টিভি থাকবে না। আমি হয়তোবা বছরে একবার করে ঘুরতে যেতে পারবো না দেশে বা দেশের বাইরে। আমার হয়তোবা গাড়ি কিনতে পারবো না। আমি হয়তোবা এটসেট্রা এটসেট্রা। আমি হয়তোবা একটা ধরেন 3000 স্কোয়ার ফিটের বাসায় থাকতে পারবো না, বা whatever, এই ধরনের জিনিসপত্র, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং সংক্রান্ত বিষয়। আমি খরচ করতে পারবো না, এই করতে পারবো না, সেই করতে পারবো না, আমার আরো টাকা দরকার। সো আমাদের আরো মানুষকে কাজ করতে হবে। সো মেয়েরাও মানুষ অবভিয়াসলি, সো তাদেরও কাজ করতে হবে, এরকম একটা বিষয়। সো ক্যাপিটালিজম ইটসেলফ ফাংশনস ইন ডিফারেন্ট ওয়েজ টু ড্রাইভ দ্য ওয়েভ অফ ফেমিনিজম। আরেকটা বিষয় যেটা, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন। অর্থাৎ বর্তমানে আমরা যেই ধরনের সভ্যতায় আছি, ইন্ডাস্ট্রিয়াল মানে হলো শিল্পায়িত সভ্যতা। এটা ছাড়া ফেমিনিজমের অস্তিত্ব থাকা অসম্ভব। এটা মানে হলো যে বর্তমানে, এটা সহজভাবে বলা যায় যে একটা কথা আছে যে there are no feminists in a house fire। অর্থাৎ ঘরে যখন আগুন লাগে তখন আপনি কোনো ফেমিনিস্টকে খুঁজে পাবেন না। বা আপনারা দেখছেন যে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু হলো, একটা মিম খুব পপুলার ছিল, যেখানে বলা হচ্ছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে আর সব ফেমিনিস্ট এখন রান্নাঘরে ঢুকে গেছে, যে আমি এখানেই থাকবো, এখন আর কোনো ফেমিনিস্ট নাই, কারণ যুদ্ধের সময় তারা নাই, এরকম করে বলা হয়। বাট এখানে এটা একটা এটা একটা জোক অবভিয়াসলি, বাট এটার একটা বাস্তবতা আছে। এটার পেছনে বাস্তবতা হলো এইটা, যে আধুনিক যে ইন্ডাস্ট্রিয়াল সভ্যতা আছে, এটা একটা নির্দিষ্ট ধরনের ইকোনমি তৈরি করছে, যেখানে মনে করেন ম্যানেজারিয়াল ডেস্ক জব বা ক্লেরিক্যাল ডেস্ক জব অনেক বেশি, যেখানে মনে করেন নারী, মানে যারা অফিসে কাজ করে, একটা চেয়ারে বসে, একটা টেবিলে বসে তারা কাজ করে, ম্যানেজারিয়াল কোনো পোস্ট বা কোনো কেয়ারিং টাইপের কাজ, যেগুলো বেশিরভাগ কাজ যেগুলো আসলে এই ধরনের কাজের ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। যেটা হলো বাস্তবতা। আপনি বসে কিছু কাগজ দেখবেন, সাইন করবেন, ফোনে কিছু কথা বলবেন, কিছু মিটিং করবেন, ইন জেনারেল এখানে তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু আপনি যদি মানব ইতিহাসের বেশিরভাগ সময় দেখেন, ব্যাপারটা এমন ছিল না। মানুষ তখন কিভাবে উপার্জন করতো? তারা যুদ্ধ করতো, তারা শিকার করতো, অথবা তারা কৃষি কাজ করতো, রাইট? এই ধরনের অনেক কাজকর্ম করতো, যেখানে খুব ক্লিয়ারলি ছেলে এবং মেয়ের, মানে নারী এবং পুরুষের ভূমিকা আলাদা করা ছিল, রাইট? পুরুষ শিকার করতে যাবে, নারী সন্তানকে দেখবে, রাইট? পুরুষ খেতে কাজ করবে, নারী ঘরে থাকবে। এই ধরনের বিষয়গুলো খুব সিম্পল ভাবে ছিল। যুদ্ধের সময় পুরুষ যুদ্ধ করতে যাবে, যদি কোনো যদি মানে কেউ মনে করেন কোনো অ্যাটাকিং আর্মি আসছে, ইনভেডিং আর্মি আসছে, তখন সব পুরুষ একত্রিত হয়ে নারী এবং শিশুদের বাঁচাবে, রাইট? যদি মরতে হয় পুরুষরা মরবে। কেন? কারণ এভাবেই মানে এটি নিয়মটা ছিল, যে আপনারা এভাবেই নিজেদের বংশ বা যেটাই হোক এভাবেই চালাতে হবে। যে কোনো বিপদে আগে নারী এবং পুরুষকে বাঁচাতে হবে, বিপদে আগায় যেতে হবে পুরুষ। দ্যাটস দ্য ট্রেডিশনাল ভূমিকা, এবং এটা ভুল না, এটা সঠিক, এটাই হওয়া উচিত আসলে। বাট এই ধরনের বিষয়গুলো ছিল ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনের আগে। বাট ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন একটা সিচুয়েশন তৈরি করছে, যেখানে মনে করেন একটা অফিসে কাজ করে, একটা মিড লেভেল কোনো জব বা কোনো এন্ট্রি জব বা কোনো কর্পোরেট জব, এখানে ইন জেনারেল মানে আপনি যদি চিন্তা করেন নারী এবং পুরুষের ভূমিকার মধ্যে তেমন বড় কোনো পার্থক্য নেই। এই কারণে আপনি এখন খুব ইজিলি বলতে পারেন, কেউ একজন এসে খুব বলতে পারে হ্যাঁ পুরুষ যা পারে নারীও তা পারে। কারণ আপনার কাছে পারার অর্থ হলো একটা ডেস্কে বসে কিছু সাইন করা, একটা ডেস্কে বসে কিছু লাইক ফোন কলস এন্ড অল দ্যাট। আর আপনি যখন একটু এর বাইরে আসবেন, মনে করেন আপনি যদি ধরেন
এই আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইরাক, সিরিয়া এই টাইপের জায়গাগুলোর দিকে যান, তখন আপনি বুঝবেন, বা তিনি এখন ইউক্রেনের দিকে আপনি যান, কথা আপনি তখন বুঝবেন যে নারী এবং পুরুষের ভূমিকার মধ্যে আসলে পার্থক্য আছে কিনা, রাইট? সো ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন একটা ইলিউশন তৈরি করে আমাদের জন্য, যে আমরা মনে করি যে কারণে নারীবাদের প্রসারটা অনেক ইজিয়ার হয়ে যায়। এর পাশাপাশি নারীবাদের প্রসারের পেছনে আরেকটা ফ্যাক্টর হলো এনজিও গুলা, বিশেষ করে এনজিও এবং ইন্টারন্যাশনাল এজেন্সি গুলো। মনে করেন সিডো সনদ, আপনারা সবাই শুনছেন, রাইট? সিডো সনদ কিছুদিন আগেও, গতকালকেও মনে হয় প্যালেস্টাইন এটা নিয়ে সিডো সনদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। আমাদের দেশেও হয়েছে, আমাদের দেশে ওলামায়ে সিডো সনদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আজকে থেকে 10-12 বছর আগে। তো এই সিডো সনদ বা এখানে যে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো কোত্থেকে আসতেছে? এগুলা ইউএন ঠিক করতেছে, এগুলা ওয়েস্টার্নাররা বেসিক্যালি ঠিক করে দিচ্ছে, এবং এরা আমাদের ভূখণ্ড গুলাতে এসে বলতেছে যে তোমাদের এগুলা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এনজিও গুলো তো আছে, এনজিও ভূমিকা গুলো সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন, এবং এটা আমাদের মতো দেশগুলোতে, মানে তৃতীয় বিশ্ব যেগুলোকে বলা হতো আগে, বা এখন যেগুলোকে ডেভেলপিং নেশন বলা হয়, এগুলোতে রুরাল পর্যায়ে বা ইভেন একটু লোয়ার, মানে ইকোনমিক্যালি যারা একটু লোয়ার ক্লাস, এদের মধ্যে ফেমিনিজমের বিভিন্ন ধারণা প্রচার করা, তাত্ত্বিক ভাবে না, বাট মানে মূল্যবোধ গুলা প্রচার করা, এটার পেছনে সবচেয়ে বড় ভূমিকা সম্ভবত এনজিও গুলো। এর পাশাপাশি আরো কিছু জিনিস এখানে ভূমিকা রাখে, সেটা হলো সমাজ এবং পরিবার। কারণ আমাদের সমাজ এবং পরিবারগুলো এখন ফেমিনিজমের অনেক অবস্থা নিজেরা গ্রহণ করে নিছে, আত্মীকরণ করে নিছে। যেমন সমাজে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে হ্যাঁ, মেয়েদের আমরা লেখাপড়া করাবো, সে বিশ্ববিদ্যালয়ে যাবে, সে ডিগ্রি নিবে, তারপর সে চাকরি করবে। এবং এটি আসলে হইতে হবে, কারণ একটা মানুষ যদি মনে করেন তার 4 বছর বয়স থেকে শুরু করে তার 25-26 বছর বয়স পর্যন্ত, বা যদি সে পিএইচডি করে বা হায়ার স্টাডিজ, আরো হায়ার স্টাডিজ করে, তাহলে 30 বছর পর্যন্ত মনে করেন সে যদি 20-25 বছর পড়াশোনা করে, একটা মানুষ যদি 20-25 বছর পড়াশোনা করে, তারপর সে কি করবে? তারপর সে নিশ্চয়ই বিয়ে করবে। মানে এটা কমপ্লিটলি ইললজিক্যাল, রাইট? আপনি কাউকে 20 বছর পড়াশোনা করাবেন, তারপর সেই পড়াশোনাটা কোনো কাজে লাগাবে না, সে জাস্ট বিয়ে করে কারো সংসার করবে, এটা খুব একটা লজিক্যাল বিষয় না। বরং লজিক্যাল হলো যে এই যে 20 বছর সে বিনিয়োগ করছে, তার সময়, শ্রম এবং টাকা, এই বিনিয়োগটার একটা রিটার্ন আনতে হবে। সেই রিটার্নটা কি? রিটার্নটা হলো চাকরি করা, রিটার্নটা হলো ক্যারিয়ার তৈরি করা, যাতে সে আস্তে 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 এখান থেকে রিটার্ন আনতে পারে, রাইট? তো এই জিনিসটা কিন্তু আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। একসময় এটা আমাদের সমাজে হয়তোবা ধরেন 20 বছর আগে বা 30 বছর আগে এটা হয়তোবা উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ছিল বা মধ্যবিত্তের মধ্যে ছিল, বাট এখন এটা কিন্তু অনেক জায়গায় চলে গেছে। ইভেন গ্রামাঞ্চলে পুরোপুরি না অবশ্যই, বাট মফস্বলে বা এইসব জায়গাতে এগুলো এখন মোটামুটি সবাই এগুলো একসেপ্ট করে যে হ্যাঁ, আমার মেয়েকে পড়াশোনা করাবো, এই করাবো, সেই করাবো। সো এই যে পড়াশোনা করাইতেছেন আপনি, এবং এটা যে একটা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত একটা মানুষ পড়াশোনা করবে, এই যে সেই জিনিসপত্রটা করতেছে, এগুলোতে একটা ইফেক্ট আছে, রাইট? তো এই বিষয়গুলা একটা বড় ভূমিকা রাখে। সো সমাজ এবং পরিবার ইটসেলফ একটা এমন কিছু জিনিসপত্র মানুষের উপর চাপায় দেয়, যেটা তাকে ফেমিনিজমের আইডিয়ার দিকে নিয়ে যায়। যেমন অনেক মেয়ে থাকতে পারে, মানে সেকুলার মেয়ে থাকতে পারে, জাহিল মেয়ে থাকতে পারে, যেহেতু পড়াশোনা করতে চায় না, সে কলেজে উঠছে, এখন সে জাস্ট প্রেম করতে চায়, প্রেম করে সে জাস্ট এসবই করতে চায়, তার পড়াশোনা করার ইচ্ছা নেই। কিন্তু তার পরিবার, তার ফ্যামিলি তাকে বলবে না, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে, তোমার ভালো চাকরি করতে হবে, রাইট? এই বিষয়গুলো আছে, এগুলো আমাদের সমাজ এবং পরিবার ইন্টারনালাইজ করে নিয়েছে। তো এরপরে আসে লিবারেল মিশনারি, যাদেরকে আমরা লিবারেল মিশনারি, আমি লিবারেল মিশনারি বলতে পছন্দ করি যাদেরকে, এদেরকে আপনারা চিনেন যে এরা বিভিন্ন ভাবে পড়াশোনার নামে, এই করার নামে, সেই করার নামে, ফ্যাশনের নামে, বিভিন্ন মার্কেটিং করার নামে এরা বিভিন্ন ভাবে লিবারেল মূল্যবোধ গুলা প্রচার করে, লিবারেল এথিক্স গুলা প্রচার করে, রাইট? এবং এটার অংশ হিসেবে ফেমিনিজম চলে আসে। যেমন আপনারা সবাই জানেন যে কনসেন্ট শিখাইতেছে, আপনারা সবাই জানেন যে এদের যেমন একটা খুব ভাইরাল এই ছিল যে রাতের বেলা বাইরে হইতেছ, মাথায় কাপড় দাও। এই কথাটা বলা হলো যে একটা অপারেশন, রাইট? এই কথাটা মানে রাতের বেলা ঘর থেকে বাইরে হইও না, এই কথাটা বলাটা হলো অপারেশন। এই কথাটা হচ্ছে মানে মেয়েদেরকে এই কথাটা বলা হলো আর নারীর প্রতি বৈষম্য, অল দ্যাট, এই ধরনের কথাবার্তা। সো লিবারেল অ্যাক্টিভিস্ট যারা বা লিবারেল মিশনারি যারা, তারা এখানে একটা বড় ভূমিকা পালন করে। আরেকটা জিনিস হলো অ্যাকচুয়াল যে জুলুম গুলো এখনো আমাদের দেশের সমাজে বা আমাদের মতো দেশগুলোর সমাজে মেয়েদের সাথে হয়, সেগুলা ফেমিনিজমের একটা কারণ। মানে সেগুলার কারণে অনেক মানুষ, অনেক মেয়ে ফেমিনিজমের দিকে ঝুঁকে। কেন? কারণটা হলো
সে দেখে এই বিষয়গুলোর ব্যাপারে অন্য কোনো জায়গা থেকে কথা আসতেছে না, অন্য কেউ এই বিষয়গুলো অ্যাড্রেস করতেছে না, কিন্তু এই এনজিও গুলা করতেছে, বা ওই লিবারাল মিশনারিটা করতেছে, মানে ওই আপুটা করতেছে, বা ওই ভাইয়াটা করতেছে, ওই সেলিব্রিটিটা করতেছে, রাইট? বা এরা তো এই জিনিসটা নিয়ে অনেক সুন্দর কথা বলতেছে। এই ধরনের চিন্তা তাকে আস্তে আস্তে দিকে নিয়ে যায়। সে হয়তো শুরুতেই সম্পূর্ণভাবে ওই ধারণা গ্রহণ করে না, কিন্তু তার কাছে মনে হয় যে হ্যাঁ এই অপারেশন গুলো আছে, কিন্তু এগুলো নিয়ে কেউ কথা বলতেছে না। এমনকি যারা ইসলামের কথা বলতেছে, হ্যাঁ আমি ইসলামকে ভালো মনে করি, আল্লাহ যা বলছেন সবই ঠিক, কিন্তু যারা ইসলামের কথা বলতেছেন তারাও এগুলো নিয়ে কথা বলতেছে, রাইট? তখন তার কাছে মনে হয় যে ঠিক আছে আমি ওদের কথা গ্রহণ করি। সো এই রিয়েল অপারেশন গুলা, মানে সমাজে যে আসলে যে জুলুম গুলো আছে, সেই জুলুম গুলার সমাধান যে অন্য কেউ কাজ না করা, এটা একটা বড় কারণ। ওগুলা নিয়ে কথা না বলা, ওগুলো অ্যাড্রেস না করা, এগুলো একটা বড় কারণ। এগুলা ফেমিনিস্টদের জন্য, এই এনজিও গুলোর জন্য, এই লিবারেল মিশনারিদের জন্য, এই গ্লোবালিস্টদের জন্য এগুলো একটা উর্বর জায়গা তৈরি করে দেয় কাজ করে। আরেকটা কারণ হলো, আরেকটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফেমিনিজমের প্রচারের পেছনে হলো দুর্বল পুরুষ। একটা কথা আছে যে ওই যে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী আছে, এটা তো একটা কথা আছে না? আমার কাছে মনে হয় যে প্রত্যেক ফেমিনিস্টের পেছনে, মানে একটা প্রত্যেক মেয়ে নারীবাদীর পেছনে কমপক্ষে একটা দুর্বল পুরুষ আছে, হয়তোবা তার স্বামী, অথবা তার বাবা, কেউ না কেউ দুর্বল কোনো পুরুষ আছে, যার কারণে এই ধরনের চিন্তা ভাবনা গুলো ইজিলি তাদের মধ্যে, মানে তাকে সে গ্রহণ করে নেয়। সো এটা একটা বড় সমস্যা, এবং দুর্বল পুরুষ তৈরি করা এটাও একটা মডার্নিটির ইফেক্ট। এবং আপনারা দেখবেন এটা, আপনারা যারা একটু চোখ কান খোলা আছে তারা এটা সহজে বুঝতে পারবেন, যে আপনারা যদি আপনাদের বাবার জেনারেশনের পুরুষদের সাথে আপনার জেনারেশনের পুরুষদের তুলনা করেন, আপনি দেখবেন যে আসলেই আমাদের জেনারেশনটা দুর্বল। কোন অর্থে দুর্বল? শারীরিক অর্থে বলতেছি না, শারীরিক অর্থেও হইতে পারে, বা শারীরিক অর্থেও দুর্বল হয়তো বা, বাট ইন জেনারেল দায়িত্ব গ্রহণের থেকে, স্থিতিশীলতার দিক থেকে, বিচক্ষণতার দিক থেকে, দৃঢ়তার দিক থেকে, রাইট, এই বিষয়গুলোর দিক থেকে দুর্বল। আমি এমন মানুষকে চিনি যে আমার ধরেন আমার আগের লাইফের থেকে এমন মানুষদের চিনি যাদের মনে আমার চেয়েও বয়সে বড়, এখন বয়স হয়তো বা কত 35-36 বছর বয়স হয়ে গেছে, এরা এখনো এদের জীবন কাটে হলো মনে করেন হাফ প্যান্ট পরে, সিনেমা দেখে, গান শুনে, ঘোরাঘুরি করে, হ্যাং আউট করে। এটি তাদের লাইফ, এটি তাদের লাইফ এভাবে চলতেছে, পর্নোগ্রাফি দেখছে, এই করছে, সেই করছে, এই তাদের লাইফ এখনো। ম্যান চাইল্ড বেসিক্যালি, 36 বছর বয়স হয়ে গেছে বা আরো বেশি বয়স হয়ে গেছে, মানে তাদের কোনো কিছু রেসপন্সিবিলিটি দেওয়ার মতো লোক এখনো তারা হতে পারে। এটা একটা বাস্তবতা, এবং এটা আপনি দিনই, আনফর্চুনেটলি দিনই সার্কেলের মধ্যে অনেক ভাইকে এরকম দেখবেন, মানে নট পর্নোগ্রাফি দেখা বা এইসব কিছু না, হারাম জিনিসগুলোর কথা বলতেছি না, বাট এই যে দায়িত্ব নিতে না পারা, দৃঢ়তা না থাকা, বিচক্ষণতা না থাকা, স্থিতিশীলতা না থাকা, কথায় কাজে মিল না থাকা, এগুলো আপনারা অনেক দেখবেন। সো এই দুর্বল পুরুষ, এই জিনিসটা ফেমিনিজমের একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, রাইট? আর ফাইনালি যেটা আসে, মানে নারীবাদের প্রচারের পেছনে যে ফ্যাক্টর গুলো, তার মধ্যে একটা হলো মুসলিম ফেমিনিস্ট, রাইট? মুসলিম ফ্যামিলি, যে কিছু মানুষ যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলিম দাবি করে, তারপর তারা বলে যে ইসলামীয় ফেমিনিজম আছে, অথবা মানে ইসলামীয় কিছু ধারণা আছে যেগুলো ফেমিনিজমের ধারণা, অথবা তারা বলে যে শক্তি ভাই যেটা বলতেছিলেন যে ওলামা বা মুহাদ্দিসগণ বা ফাকিহগণ বা ইমামগণ, তারা ইসলামের যে ব্যাখ্যা করছে সেটা একটা পুরুষতান্ত্রিক ব্যাখ্যা, এই সেই ইত্যাদি। সো এটা হলো বেসিক্যালি কোন ফ্যাক্টর গুলা আমাদের সমাজে ফেমিনিজমকে ফেমিনিজমের বিস্তারে ভূমিকা রাখে, সেটা একটা ছোটখাটো লিস্ট, রাইট? সো এটা আমি কেন বললাম, কারণটা হলো আপনি যখনই যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার আসলে সমস্যার ধরনটা ঠিক মতো বুঝতে হবে। তা আমাদের সমাজে প্রত্যেকে এই বিষয়টা আসতেছে, এটা আমাদের বুঝতে হবে। সো ফেমিনিজমের যে প্রবলেমটা, এটার কারণ এটা না যে মনে করেন কিছু ছোটখাটো আইডি, মনে করেন তারা 200-300 লাইক পায়, বা তাদের মনে করেন বেশি হলে 5,000-6,000 ফলোয়ার, এরা কিছু কথাবার্তা লিখতেছে, কিছু মুসলিম ফেমিনিস্ট, এদের কারণে মনে হয় ফেমিনিস্ট বেড়ে যাচ্ছে, না এটা না, ব্যাপারটা এটা না। এরা এটা ছোটখাটো বিষয়, এরা ইররেলেভেন্ট, ইনসিগনিফিকেন্ট, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভাইরা এরাদেরকে দিয়ে বেশি ফোকাস, না এরা আসলে কিছুই না। মূল বিষয়টা হলো আমি প্রথম দিকে যে বিষয়গুলো বলছিলাম সেগুলো, রাইট? এইগুলোর কারণে সমাজে ফেমিনিজমের ধারণাগুলো বিস্তার করতেছে। সো আপনি যখনই সমাধান চিন্তা করবেন, তখন আপনার ওই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে। সো মুসলিম ফেমিনিজম ইটসেলফ, যেটা নিয়ে আমাদের ভাইদের সবচেয়ে বেশি কনসার্ন, যদিও এটা আসলে মূল সমস্যা না, এই জিনিসটা হলো পুরো সমস্যা একটা ছোট অংশ। আর সেই মুসলিম ফেমিনিজমের যে সমস্যা, সেটার মধ্যে সেটার কারণের মধ্যে অনেক মানুষ আছে। প্রথমত এখানের মধ্যে মডার্নিস্টরা আছে, এটার মধ্যে ওয়েস্টে থাকা দায়ীরা আছে,
ওয়েস্টে থাকা বিভিন্ন ডক্টর স্কলার এরা আছে, ওয়েস্টে থাকা মুসলিমরা আছে, এরকম অনেক বিষয় আছে। এরা এরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে, এরা বিভিন্ন টকিং পয়েন্ট তৈরি করছে, এরা বিভিন্ন আর্গুমেন্ট তৈরি করছে বছরের পর বছর। সেগুলো মনে করেন কিছু মেয়ে বা কিছু নারী তারা এগুলো নিয়ে কথা বলছে। তাদের নিজেদের তেমন কোনো কথাবার্তা নাই, তাদের নিজেদের তেমন কোনো বিশ্লেষণ নাই। তারা ওইখান থেকে যা শিখছে, কাজী রায়হান সিইও ছিলেন, এই টাইপের ননসেন্সিয়াল কথাবার্তা তারা এখান থেকে শিখছে, সেগুলোই তারা এখানে বলতেছে। আপনি এদের নিয়ে ফোকাস করার তেমন কিছু নাই। আপনার মূল চিন্তা করা উচিত ফেমিনিজমকে নিয়ে, এবং ফেমিনিজমকে কোন বিষয়গুলা ফেমিনিজমের বিস্তারের পিছনে কাজ করতেছে সেগুলো নিয়ে। আর যদি আপনি মুসলিম ফেমিনিজম নিয়ে চিন্তা করতে চান, তখন আপনার চিন্তা করা উচিত প্রথমত মডার্নিস্টদের নিয়ে, এবং এই ওয়েস্টে থাকা দায়ীদের নিয়ে, যারা বেসিক্যালি এই ফ্রেমওয়ার্কটা তৈরি করতেছে, যেই ফ্রেমওয়ার্কটা পরে এই পোলাপাইনরা এসে, মানে পিচ্ছি মেয়েটে যারা আছে, এরা এসে এটা গ্রহণ করতেছে। ঠিক আছে? সো এই বিষয়টা আমার পার্টিকুলারলি মনে হয় যে আমাদের বোঝা উচিত। আপনি মনে করেন একদম লোয়েস্ট লেভেলের কাউকে নিয়ে পড়ে থাকার দরকার নেই। 2-3 হাজার 10,000 ফলোয়ার, মনে করেন 400-500 লাইক পায়, একে নিয়ে আপনার কথা বলার দরকার নেই। আপনি বরং কথাবার্তা একে নিয়ে আপনি কথাবার্তা বলবেন, তার এনগেজমেন্ট কিছুটা বাড়বে, রিচ কিছুটা বাড়বে, বাট সে কিছু না, মানে ইনসিগনিফিকেন্ট, কমপ্লিটলি ইনসিগনিফিকেন্ট। মূল বিষয়টা আপনি ধরেন, যেই স্কলার মানুষকে শিখাই দিতেছে যে সালাফুস সালিমের সময় বা ইমামদের সময় নারী পুরুষ একসাথে বসে পড়াশোনা করতো, বা যেই স্কলার এখন আমেরিকাতে বসে নারী পুরুষদের একসাথে দার্স দিচ্ছে এবং বলছে এখানে কোনো সমস্যা নাই, আপনি তাদেরকে নিয়ে কথা বলেন যদি আসলে কথা বলতে হয়, রাইট? সো এইটা হলো ফেমিনিজমের কোন বিষয়গুলো ফেমিনিজমের বিস্তারের পেছনে ভূমিকা রাখছে সেটার ব্যাপারে আমার কথা। সো দিস ইজ জাস্ট মানে এই টপিকটা আসলে অনেক বড়, এখানে আসলে আরো অনেক কথাবার্তা বলা যায়, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন মনে হয়েছে যে এই কথাবার্তাগুলো, ফেমিনিজমের অনেক কথাবার্তা হয়, বাট এই কথাবার্তাগুলো কেন যে কেউ উঠে আসে না, তো এই জন্য আমি এগুলো বললাম। সো দ্যাটস অ্যাবাউট ইট এই মুহূর্তে আপাতত আমার কাছ থেকে একটু। এবং এখন তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে, প্রবাবলি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এখন আপনারা শক্তি ভাই তার কথা শেষ করতে পারেন, বা ভাই নতুন কিছু অ্যাড করতে পারেন, বা আপনারা ডিসাইড করতে পারেন ইনশাআল্লাহ এখন কি করতে চান। জাযাকাল্লাহ খাইর। আসিফ ভাইকে অনেক ধন্যবাদ, অসংখ্য মুবারকবাদ। ভাই অসুস্থ থাকার পরেও আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এবং শক্তি ভাইও অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আসলে খুব মজার, মানে মাঝে মধ্যে হাসি আসছিল যে মানে খুব মজার বিষয়গুলো শুনে একটা কথা খুব মনে পড়লো, সেটা হচ্ছে এই যে বিষয়গুলো আমাদেরকে যে প্রবক্তাগুলো, ফেমিনিজমের যে প্রবক্তারা বিভিন্ন যে একটার পর একটা দাবি নিয়ে আসছে, আসলে এদের দাবিগুলো থামছেই না। অধিকারের যে একটা মূল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অধিকার যখন একজন মানুষ পেয়ে যায়, সে কিন্তু সেটা নিয়ে সন্তুষ্ট হয়, কিন্তু এরা সন্তুষ্ট হচ্ছে না। প্রথমে যেটা বললেন শক্তি ভাই যে বাইবেলীয় যে যেখানে একটা ধারণা ছিল নারী নারী সম্পর্কে, সেটার বিপরীতে গিয়ে তারা মানুষের স্বীকৃতি নেওয়ার জন্য দাবিতে নেমেছিল। পরে দেখা গেল এরপর আবার দেখা গেল সাধারণ অধিকারের জন্য মাঠে নামলো, তারপরে সমান অধিকারের জন্য, এরপর পৃথকীকরণের জন্য, এরপর কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য। এখন আবার আসছে যে আলাদা একটি নিজস্ব জগৎ, যেটাকে যেটার মাধ্যমে এলজিবিটি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। তো এখানে আসলে বিষয়গুলো খুবই সিম্পল, যেটা আসিফ ভাই বললেন যে মূল কারণটা হচ্ছে এখানে যারা ইসলামিক ফেমিনিস্ট যারা কাজ করছে তারাই। কারণ হচ্ছে ইসলাম শুরু থেকেই যে অধিকারগুলো দিয়ে রেখেছে, সেগুলো এরা এত দাবি দেওয়ার মাধ্যমে আস্তে আস্তে অর্জন করে এখনো পৌঁছাতে পারেনি। যেমন পশ্চিমে 1836 সালে মাত্র নারীরা প্রথম সন্তান লালন পালনের অধিকার পায়, অথচ এটা ইসলাম প্রথম থেকে তো দিয়ে রেখেছে এই অধিকারটা, বরং বলেছে যে এই অধিকারের পেছনে, নারীর পেছনে খরচগুলো সব পুরুষকেই করতে হবে। তো এরপরও এরা এখনো এমন এমন একটি জায়গায় পৌঁছাতে পারেনি যেখানে ইসলাম যা আগে থেকে দিয়ে রেখেছে। তো অনেক মুবারকবাদ এবং শুকরিয়া আসিফ ভাইকে। আমরা এখন শক্তি ভাইয়ের কাছে যাব এই বিষয়ে আরো বিস্তারিত, যে বিষয়টি তিনি তুলেছিলেন যে ইমানের সাথে এখানে মূল সংঘর্ষটা কোথায়। শক্তি ভাই কি আমাদের সাথে আছেন? জি ভাই, আসলে আছি। আমার এখানে একটু কারেন্ট চলে গিয়েছিল একটু, যার কারণে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমরাও বলছিলাম যে শক্তি ভাই সম্ভবত ব্ল্যাক আউটের শিকার হয়েছেন। আচ্ছা, তো আসলে আসিফ ভাই মূল পয়েন্টটা অ্যাড্রেস করে ফেলেছেন। মূল যে বিষয়টা, মানে রোগ কোথায়, রোগটা ডায়াগনোসিস হয়ে গেছে। তো সাথে আমি একটু যোগ করি যে আসলে মানে কিভাবে অনেকে বলতে চায় যে ফেমিনিস্ট আইডিওলজি
এটা ইমানের মানে ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় এত সিরিয়াস ভাবে দেখেন না অনেকে আর কি। যে আমরা যেরকম যেভাবে বললাম যেটা মানে নারীবাদের কবলে ইমান, এই বিষয়টাকে ওইভাবে সিরিয়াসলি মানে সিরিয়াস কিছু মনে করেন না অনেকে। তো এটা আসলে কিভাবে কিরকম সিরিয়াস, আমি কি বলছিলাম শুরুতে আমার আলোচনার মধ্যে যে এটা আসলে আমাদের মানে ইসলামে আমাদের ইসলাম যেভাবে মানে কোরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, একইভাবে কোরআনের বুঝ বা সমজ বা ফাহাম যেটাকে বলা হয়, আমি খুব রিকমেন্ড করব আমাদের উস্তাদ ইফতেখার সিফাত ভাইয়ের একটা নতুন বই এসেছে, ফাহমুস সালাফ বা সালফে সালেহিন যারা ছিলেন পূর্ববর্তী ওলামায়ে কেরাম, তাবিন, সাহাবী, তাবিন, তাবিন, যাদেরকে এরা মানে পুরুষতান্ত্রিক বলে আর কি, মানে নারীবাদীরা বা ইসলাম সো কল্ড ইসলামী নারীবাদী যাই বলি না কেন, এনারা এরা যাদের আমাদের যাদেরকে মানে পুরুষতান্ত্রিক বলে বা বলে তারা ইসলামের নতুন একটা মানে ইসলামিক স্টাডিজ এর মধ্যে, হ্যাঁ ওরা তো দিন মনে করে না, ইসলামিক স্টাডিজ মনে করে, ইসলামিক স্টাডিজ এর মধ্যে তারা ফেমিনিস্ট থিওরি ঢুকাইতে চায় এবং ফেমিনিস্ট থিওরি দিয়ে তারা ইসলামকে ব্যাখ্যা করতে চায়। তো ওই যে যারা মানে সাহাবী, তাবিন ওনাদের কি বুঝ, হ্যাঁ ওইটা নিয়ে একটা সুন্দর চমৎকার বই লিখেছেন ফাহমুস সালাফ, এটা সবাইকে আমি পড়ার জন্য অনুরোধ করবো। তো যেটা বলতে চাচ্ছিলাম যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, একই সাথে কোরআনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ তাআলা বলিয়েছেন। আপনারা জানেন যে হাদিসও কিন্তু ওহী, হ্যাঁ আমরা পড়েছিলাম ছোটবেলায় ওহী মাতলু, ওহী গায়র মাতলু, যেটা তেলাওয়াত করা হয় অর্থাৎ কোরআন, এটা হচ্ছে ওহী মাতলু, আর যেটা তেলাওয়াত করা হয় না হাদিস, এটাকে বলা হয় ওহী গায়র মাতলু, মানে এটাও ওহী কিন্তু শব্দ চয়নগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কোরআনের শব্দ চয়নগুলো স্বয়ং আল্লাহ তাআলার। তো যেটা মানে মানে কোরআনের ব্যাখ্যা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসের ব্যাখ্যা কি হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা জানেন যে এই হাদিসের এই কথার ব্যাখ্যা কি, নবীজির এই কথার ব্যাখ্যা কি, এটা নবীজির মুখ থেকেই সাহাবায়ে কেরাম ওনারা শুনেছেন, ওনারা জানেন এবং তারা পরবর্তী জেনারেশনে এই কথাটাকে পাস করেছেন। অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, কোরআন যেরকম নাজিল হয়েছে, হাদিস যেরকম নাজিল হয়েছে, সেরকম কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং এটা সাহাবায়ে কেরামকে তারা এটাকে ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম এই ব্যাখ্যাটাকে, এবং তারা পরের জেনারেশনে এটাকে পাস করেছেন। একইভাবে তাবেঈনরা, সাহাবীদের যারা স্টুডেন্ট, তারাও এটাকে ধারণ করেছেন এবং পরবর্তী জেনারেশনে পাস করেছেন। এর পরবর্তী জেনারেশনে ধীরে ধীরে এটা ফিকহের কিতাবগুলোতে এটা লিপিবদ্ধ হয়েছে, হাদিসের বিভিন্ন শারাহের কিতাবগুলোতে লিপিবদ্ধ হয়েছে, এটাকে আমরা আজকে পাই। এখন যদি আমরা সাহাবী, তাবেঈন, তাবেঈন এই যে একটা কি বলা যায় এটাকে মানে সালাফ যাদেরকে আমরা বলি, এনাদেরকে যদি আমরা বাতিল করে দিই, খারিজ করে দিই, সেক্সিস্ট বলে দেই, পুরুষতন্ত্র বলে দেই, তাহলে রাসূলের সাথে আমাদের যে একটা কানেকশন, কন্টিনিউটি, এটা থাকে না। আল্লাহ তাআলা, জিবরিল আলাইহিস সালাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে যে আমাদের আজকে 1400 বছর পরে আমাদের যে কানেকশন, এই কানেকশনটা তাহলে থাকে না। তাহলে এই কানেকশনটা যদি না থাকে তাহলে পরে আমরা ইসলাম কোত্থেকে পেলাম? আমাদের কাছে কি জিবরিল আসে নাই? তো আমাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হয় নাই। তাহলে আমি কোথা থেকে জানলাম যে এই হাদিসটার ব্যাখ্যা কি, এই কোরআনের আয়াতটার ব্যাখ্যা কি? তাহলে তো মানে জানতে পারবো না। এই যে আমাদের সালাফদের সাথে আমাদের কানেকশন শেষ করে দেওয়ার, এবং একটা হাদিস আমি আপনাদেরকে কোট করি, আমি হাদিসটার মানে স্পেসিফিক রেফারেন্স দিতে পারতেছি না, যে এই উম্মতের শ্রেষ্ঠতম অংশ তারা এই দ্বীনকে রক্ষা করবে, এই দ্বীনকে তারা ধারণ করবে, হ্যাঁ মানে আমাদের উলামায়ে কেরাম। তো এই অংশটাকে যদি আপনি সেক্সিস্ট বলে দেন, এই অংশটাকে যদি আপনি খারিজ করে দেন, এই অংশটাকে যদি আপনি মানে সাইডে সরাই দিয়ে নতুন ব্যাখ্যা হাজির করেন, তাহলে এটাকে আমি বলবো যে এটা ইসলামকে আপনি অরিজিনাল ফর্মে এটাকে ইসলামকে আপনি ধারণ করছেন, বা ইসলামের প্রকৃত যে অর্থ, প্রকৃত যে মেজাজ, প্রকৃত যে নজরিয়াত বা দর্শন, বা ইসলামের প্রকৃত যে এসেন্স, এটাকে আপনি মানে আপনি কি এটার পক্ষে কথা বলতেছেন, ইসলামিয়াতের কথা বলতেছেন, নাকি আপনি ইউরোপিয়াতের কথা বলতেছেন? হ্যাঁ মানে আসিফ ভাইয়ের আলোচনা থেকে আমরা কিন্তু পরিষ্কার যে নারীবাদ এটা ইউরোপের একটা বিশেষ প্রেক্ষাপট থেকে জন্ম নেওয়া একটা সন্তান, ইউরোপের গর্ভ থেকে জন্ম নেওয়া একটা সন্তান এই নারীবাদ, হ্যাঁ বা এনলাইটেনমেন্ট হয়ে, রেনেসা, এনলাইটেনমেন্ট, তারপর মডার্নিটি হয়ে জন্ম নেওয়া একটা সন্তান বলা যেতে পারে। তো আপনি তো ইউরোপ পড়াইতেছেন আমাকে, আপনি যদি ফেমিনিস্ট থিওরি দিয়ে ইসলামকে ব্যাখ্যা করেন, সালাফদেরকে সেক্সিস্ট বলেন, সাহাবীদেরকে, তাবেঈনদেরকে সেক্সিস্ট বলে অফ করে দেন, তাহলে পরে আপনি তো আসলে আমাকে ইসলাম বুঝাইতেছেন না, আপনি আমাকে ইউরোপীয় দর্শন বুঝাইতেছেন। তো ব্যাপারটা হচ্ছে এটা, যার কারণে এটাকে কোরআনের মধ্যে বিশেষ একটা টার্ম ইউজ করা হয়েছে, ইলহাদ বলা হয়। ইলহাদ মা দ্বীনকে বক্রভাবে উপস্থাপন করা, যারা আল্লাহ তাআলার আয়াতকে বক্রভাবে উপস্থাপন করে, বাঁকায়ে উপস্থাপন করে। ঠিক আজকে এই কাজটাই হচ্ছে। আজকে যখন আপনি ইসলামকে মানে ইউরোপের মডার্নিটির খোলসের মধ্যে, খাপের মধ্যে ঢুকায় আমাকে শো করতেছেন,
তো এটা তো ইসলামকে বক্র করা হচ্ছে। আপনি ইসলামকে আসল ভাবে দেখাচ্ছেন না, তার অরিজিনাল চেহারা ইসলাম আপনি দেখাচ্ছেন না, আপনি ইসলামকে মডার্নিটির খাপের মধ্যে, পাশ্চাত্য দর্শনের খাপের মধ্যে ঢোকায়ে একটা বিকৃত ইসলাম আপনি আমাকে শো করতেছেন। আপনি যখন বলতে চাচ্ছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সিইও ছিলেন, হ্যাঁ, তার মানে কি এটা উনি আজকে যেরকম সহকর্মের যে একটা পরিবেশ, আজকে মানে নারী পুরুষ একসাথে কাজ করছে, তাই না? খাদিজা রাদিয়াল্লাহু কি এভাবে ব্যবসা করতেন? বা উনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পরে আর ব্যবসা করেছেন? উনি নিজে ব্যবসা করতেন? উনি কি নিজে বিভিন্ন মিটিং করতেন নিজের মেল কলিগ ফিমেল কলিগদের সাথে এভাবে করতেন? নাকি উনি কাউকে দিয়ে করাতেন? কাউকে টাকা দিয়ে করাইতেন বা কাউকে পাঠাইতেন, এভাবে করতেন? যখন আজকে আমি বলছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি লেকচারার ছিলেন, উনি বলতেছেন আজকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লেকচারার ছিলেন, তিনি ইলমের খেদমত করেছেন, হ্যাঁ, লেকচারার ছিলেন, উনি ফাকিহা ছিলেন, প্রফেসর ছিলেন। আমি এই কথা যখন বলে দিচ্ছি, তার মানে কি আজকে যেই মেল ফিমেল একসাথে পড়াশোনা হচ্ছে, রিসার্চ হচ্ছে, মানে আমাদের চোখে ভেসে ওঠে কোনটা? আজকে যে পড়াশোনার কালচারটা, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা করতেন? নাকি উনি তার জবান পর্যন্ত হেফাজত করতেন? উনি তার ভাগ্নে উরওয়া বিন জুবাইর সম্ভবত তাবেঈন রাহিমাহুল্লাহ, তার মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার কথাকে পেশ করতেন উপস্থিত ছাত্রদের কাছে, যারা আসতেন তার কাছে ইলমের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং ছাত্রদের মাঝখানে মেডিয়েট করতেন উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাহরাম, মানে বোনের ছেলে। তো ব্যাপারটা হচ্ছে এটা, মানে মোট কথাই তো, যে আমরা মানে এনারা ইসলামের বিভিন্ন ব্যাখ্যাকে নিয়ে এসে, মানে ইসলামের বিভিন্ন টেক্সটকে তারা ইসলামী দর্শনের খাপের মধ্যে ভরে একটা ইলহাদ বা আয়াতকে বক্র করা, হ্যাঁ, আয়াতকে, ইসলামকে, দ্বীনকে বক্রভাবে উপস্থাপন করার যে একটা মানে বিরাট বড় একটা মানে নিফাক বলা যেতে পারে, বা ইমানি খাতরা, ইমানি একটা মানে প্রবলেম তারা ক্রিয়েট করতেছেন, ঠিক আছে না? তো যার কারণে এটা এটা বোঝা গেল যে নারীবাদের যে উপস্থাপন, নারীবাদের যে কথাগুলো যেটা মডার্নিটি হয়ে আসছে, সেটা ইমানের জন্য খুব বড় ধরনের সমস্যা। এবং গতদিন আমি একটা পোস্ট আপনাদের শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন হয়তো অনেকে, যে আমি চিটাগাং ইউনিভার্সিটির মোজাম্মেল স্যারের একটা পোস্ট, যে নারীবাদ বাই ডিফল্ট এটা নাস্তিক্যবাদ, নাস্তিক্যবাদের দিকে নেবে, এবং এটা মানে ধর্ম বিদ্বেষী একটা একটা কনসেপ্ট। তো বোঝা যাচ্ছে যে ধর্ম ইসলাম বিদ্বেষী যদি আপনি হয়ে যান, তার মানে তো আপনি আর ইসলামের মধ্যে থাকলেন না, তাই না? আপনি যদি ধর্ম বিরোধী হয়ে যান, আপনি তার ইসলামের মধ্যে আপনার কোনো অংশ আসলে মানে থাকলো না। এবং তারা মানে এই নারীবাদের এমন না যে, আসিফ ভাই ব্যাপারটাকে অলরেডি ক্লিয়ার করেছেন, যে কেউ কেউ নারীবাদের প্রত্যেকটা বিষয়কে, সবগুলো আকীদাকে ধারণ করে, আবার কেউ কেউ কিছু কিছু আকীদাকে ধারণ করে। হ্যাঁ, এটা মানে বেশ প্রবলেমেটিক। আমরা এটা একটা ভুল করে থাকি, যে আমরা যে কোনো বোন যখন মানে বোনদের অধিকারের কথা বলে, সাথে সাথে আমরা তাকে ফেমিনিস্ট বলে তাকে আমরা অ্যাটাক করি। এটা কিন্তু ভাইদের মধ্যে খুব একটা বড় প্রবলেম। আমি সবাইকে, আজকে যারা লাইভ শুনছেন, আমি সবাইকে অনুরোধ করব যে এই কাজটা আপনারা করবেন না। কারণ প্রবলেমটা হচ্ছে যে ইসলাম যখন এসেছে, আল্লাহ তাআলা যখন ৭ম শতকে ইসলাম পাঠিয়েছেন, তখন নারী মানে আরবের নারীরা বা সারা বিশ্বের নারীরা একটা প্রবলেমের মধ্যে ছিল। তারা বঞ্চনার মধ্যে ছিল, বিভিন্ন মানে নিগৃহীত অবস্থায় তারা ছিল, অবহেলিত অবস্থায় ছিল, জীবন বাঁচতেছে না, সম্পদ পাচ্ছে না, মানে স্বামী মারা যাওয়ার পরে সৎ ছেলে তার সৎ মাকে দেখা যাচ্ছে যে সম্পত্তির কারণে রেখে দিচ্ছে বা বিবাহ করতেছে, এরকম পর্যন্ত অবস্থা খারাপ ছিল। হ্যাঁ, তো এই একটা খারাপ অবস্থা, নারীরা যখন খুব কঠিন অবস্থায় ছিল, সেই সময় ইসলাম এসে তাদেরকে মুক্তিদান করেছে। হ্যাঁ, তাদেরকে সম্পত্তির অধিকার দিয়েছে, তাদেরকে মানুষের অধিকার, মানুষ হিসেবে তাদেরকে গণ্য হওয়ার অধিকার দিয়েছে, বিভিন্ন অধিকার তাদেরকে দিয়েছে। তো পশ্চিমের ইউরোপের নারীরা, বিশেষ করে ইউরোপের নারীরাও একটা সময় পর্যন্ত নিগৃহীত ছিল, এবং সেখানে তারা দেখছে যে আমাদেরকে চার্চ আমাদেরকে কোনো সমাধানের কথা আমাদেরকে বলছে না। আপনারা যদি ম্যারি ওলসেন ক্রাফট, ওনার লেখা একটা বই আছে, নামটা ভুলে গেলাম, ভিন্ডিকেশন অফ রাইটস অফ এরকম নাম। তো ওইখানে উনি মানে একজন, যিনি ইংল্যান্ডের অ্যাংলিকান চার্চের যিনি হেড, তার উদ্দেশ্যে একটা চিঠির মতো লিখেছেন। সেখানে উনি খ্রিস্টান নারীদের কি কি প্রবলেম, এগুলো উনি উল্লেখ করেছেন, এবং ওনাকে ফার্স্ট ফেমিনিস্ট বলা হয়, মানে প্রথম নারীবাদী বলা হয় ওনাকে আর কি, 1700 সামথিং সালে এটা উনি একটা চিঠি পাঠান। তো ওখানে তারা বিভিন্ন প্রবলেমের মধ্যে ছিল, এবং নারীরা তারা যখন সমাধান খোঁজার চেষ্টা করছে, তারা দেখছে যে খ্রিস্টবাদ তাদেরকে কোনো সমাধান দিতে পারছে না, তখন এই ফেমিনিজমের উৎপত্তি হলো, ঠিক আছে না? কিন্তু প্রবলেম হচ্ছে, যার কারণে এই যে মানে নারীকে উদ্ধার করার যে একটা প্রকল্প, যার কারণে আপনি কিছু কিছু জায়গায় দেখবেন যে নারীদেরকে ইসলাম কিছু অধিকার দিয়েছে, তো বোনরা দেখা যাচ্ছে অধিকারের কথা বলছে, তো অধিকারের কথা বলা মাত্রই দেখা যাচ্ছে আমরা তাকে অ্যাটাক করছি। এই কাজটা আপনারা বিলকুল করবেন না। কিছু কিছু জায়গায় মূল দাবিতে মিল থাকতে মনে হতে পারে যে কিছু মিল আছে, হ্যাঁ, কিছু মিল আছে, এরকম মূল দাবিতে মনে হতে পারে, কিন্তু তার মানে এই না বোনটা ফেমিনিস্ট। বরং হয়তো বা এমন হতে পারে, আসিফ ভাই বললেন যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মডার্নিস্ট আইডিওলজির সাথে সাথে ফেমিনিজম আমাদের মধ্যে ঢুকে গেছে,
তো এটা একটা বিষয় এখান থেকে ক্লিয়ার করা সম্ভব। আমরা বেশি বেশি আলোচনা করলে, বোনদেরকে যদি আমরা বোঝাই যে মুসলিম নারীদের অধিকারের জন্য ফেমিনিজম প্রয়োজন নাই, ফেমিনিস্ট থিওরি প্রয়োজন নাই, ফেমিনিজমের কোনো অংশই আমাদের প্রয়োজন নাই। আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল যে অধিকার দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, অধিকার আল্লাহ দেন, অধিকার অধিকার আল্লাহ এবং রাসূলের মাধ্যমে আমাদের সালফে সালেহিন তারা ন্যায়পরায়ণ, তারা ইনসাফ করেছেন, তারা পুরুষতান্ত্রিক ছিলেন না, বরং তারা যেভাবে আল্লাহ এবং তার রাসূল যে মেসেজ দিয়েছেন সেই মেসেজটাকে, সেই ব্যাখ্যাটাকে পরিপূর্ণভাবে ইমানদারির সাথে তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এবং আমাদের জন্য কোরআন, হাদিস এবং সালফে সালেহিনের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাই আমাদের অধিকারের জন্য যথেষ্ট। এর বেশি অধিকার আমরা চাই না, না পুরুষ না নারী। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটা মানে ইসলামের যে একটা বিকৃত উপস্থাপন, ইলহাদ, দিনকে বক্র করা, এটা অবশ্যই একটা ইমানি প্রবলেম, এটা ইমানি খাতরা। হ্যাঁ, মুলহিদ বলা হয় যে দিনকে বক্রভাবে উপস্থাপন করে। এই জন্য শুরুতে আমি বলেছি যে ইমান সম্পর্কে কি কি কাজ করলে, কি কি বিশ্বাস রাখলে ইমান থেকে বের হয়ে যেতে হয়, সেটা আমাদের মানে খুব আলোচনা হওয়া প্রয়োজন, খুবই আলোচনা হওয়া প্রয়োজন। আচ্ছা, তো এখন আমি একটা জিনিস, যেমন কোরআনের আয়াতকে বলা হচ্ছে যে খলিফা, নারী এবং পুরুষ আল্লাহ তাআলার, উভয়ই আল্লাহ তাআলার খলিফা। সুতরাং নারী, আমরাও আল্লাহর খলিফা। হ্যাঁ, আমরা বিচার ব্যবস্থায় আল্লাহর খলিফা, আমরা ভার্সিটিতে আল্লাহর খলিফা, আমরা চাকরিতে আল্লাহর খলিফা, আমরা টুরিস্ট হিসেবে আল্লাহর খলিফা। আমি বিভিন্ন জায়গায় ট্যুর করে বেড়াবো, আমার লাইফ মাই লাইফ, আমি এটা মাই চয়েস, আমি আল্লাহর খলিফা। আমি মহাকাশে আমি অ্যাস্ট্রোনট হিসেবে যাব, আমি আল্লাহর খলিফা। মানে আমার কোনো বাধা নাই। তো দেখেন, মানে বিষয়টা আসলে কোথায়, যে আলটিমেটলি মেজাজ একখানে যেয়ে মিলতেছে। তারা ফেমিনিজমের যে মূল যে দাবিগুলো রয়েছে, এবং তারা ইসলামী ফেমিনিজমের নামে তারা যে দাবিগুলো করছেন, দাবিগুলো একই দাবি। তারা মানে কোনো বন্ধন তারা মানতে চায় না। শরিয়ার বন্ধন, ইসলামের বন্ধন, আল্লাহ তাআলার দেওয়া অধিকার, কর্মবন্টন, এই বিষয়গুলো তারা মানতে চাচ্ছে না। তো মূল মেজাজ তাদের এক। যার কারণে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের খুব বেশি আলোচনা হওয়া প্রয়োজন। এটা বিশেষ করে বোনদের মধ্যে। আমরা পুরুষরা বললে আবার অনেক সময় খারাপ দেখা যায়। বোনদের মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে, বিশেষ করে ফেমিনিস্ট থিওরি দিয়ে ইসলামকে ব্যাখ্যা করার যে প্রবণতা, সেটা নিয়ে বেশি বেশি মানে আলোচনা হওয়া বোনদের মধ্যে খুব জরুরি। আচ্ছা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আসিফ ভাই খুব চমৎকার একটা কথা বলছে, এটা আমি আরেকটু এলাবোরেট করতে চাই। সেটা হচ্ছে যে প্রত্যেক ফেমিনিস্টের পিছনে একজন দুর্বল পুরুষ। এটা মানে পুরুষকে দুর্বল করে দেওয়া, পুরুষত্ব বা ম্যাসকুলাইনিটি, এইটা একটা অন্য জিনিস। এটা মানে নরমালি টেস্টোস্টেরন হরমোন, মানে মেল ইগো যেটাকে বলা হয়, পুরুষ মেনে নিতে চায় না। একজন পুরুষকে প্রভাবিত করা কঠিন, একজন পুরুষকে একটা কিছু চাপায় দেওয়া কঠিন, একজন পুরুষকে কি বলা যায় এটাকে, মানে পুরুষ চায় প্রভাব বিস্তার করতে, সে অন্য কারো ডমিনেশন মেনে নিতে চায় না। তো এইটা যারা জুলুম করতে চাচ্ছে, একটা জুলুমি ব্যবস্থাপনা কায়েম করে রাখতে চাচ্ছে, তো স্বাভাবিকভাবে পুরুষত্ব তাদের জন্য ভয়ের কারণ। এবং এই কারণে এটা নিয়ে খুব লেখালেখি করে আমাদের বিভিন্ন ইসলামী মনোভাবাপন্ন যারা নিউট্রিশনিস্ট আছে, সজল ভাই এটা নিয়ে লেখালেখি করছেন, যে বর্তমান যে সয়াবিন তেল যেটা আমরা খাই, এটা টেস্টোস্টেরন হরমোনকে কমায় দেয়, বা এরকম বিভিন্ন ভাবে আমাদের এই টেস্টোস্টেরন হরমোনটা পুরুষের, এটাকে কমানোর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবং আমি আরেক জায়গায় দেখিয়েছি যে কিভাবে মানে কন্ট্রাসেপটিভ পিলের মাধ্যমে নারীর ভিতরে মানে টেস্টোস্টেরন অ্যানালগ ইনপুট করা হচ্ছে নারীর ভেতরে নারীকে পুরুষের মতো বানিয়ে ফেলা হচ্ছে, আর পুরুষকে নারীর মতো বানিয়ে ফেলা হচ্ছে, পুরুষের পুরুষত্ব কমিয়ে নারীর মতো বানিয়ে ফেলা হচ্ছে। এভাবে তারা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে আর কি সমাজের মধ্যে বিভিন্ন ভাবে। এটা শিক্ষা ব্যবস্থা না শুধু, এবং লিটারালি খাবার দাবারের মাধ্যমে, লিটারালি বিভিন্ন ওষুধের মাধ্যমে, কন্ট্রাসেপশন পিল, হ্যান ত্যান, এগুলোর মাধ্যমে তারা এই কাজটা করার চেষ্টা করছে। তো যার কারণে এটার করণীয় কি, আমাদের একটা টপিক হচ্ছে নারীবাদের কবলে ইমান। এর 1 নাম্বার করণীয় হচ্ছে ইমানের ব্যাপারে বেশি বেশি আলোচনা, ইমানের ব্যাপারে, আকীদার বিভিন্ন টপিকের ব্যাপারে খুব বেশি বেশি আলোচনা হতে হবে। 2 নাম্বার হচ্ছে যে আমরা পুরুষদেরকে পুরুষ হতে হবে। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে খুব আমাদেরকে দায়িত্ব নেওয়া। হ্যাঁ, মানে ট্রাইং টু বি ওভার এনকম্পাসিং আলফা, মানে আমি দায়িত্ব নিব, আমি সবাইকে প্রোটেক্ট করব, আমি 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 দায়িত্ব নিব, আমি একজন পুরুষের মতো পুরুষ হব। ঠিক আছে না? দেখা যাচ্ছে 30 বছর বয়সেও কেউ কার্টুন দেখতেছে, অ্যানিমেশন মুভি দেখছে, বা প্রিমিয়ার লিগ দেখে দেখে সময় কাটাচ্ছে। হ্যাঁ, অথচ একটা সময় আমরা দেখতাম যে 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম এতটুকু ম্যাচিউর সে, যে সে পুরো একটা আর্মিকে সে লিড দিয়ে সে ভারতবর্ষে সিন্ধু বিজয় করে ফেলছে, তাই না? আমাদের ইমাম নববী রাহিমাহুল্লাহ 33 বছর পর্যন্ত তার হায়াত ছিল, তার মধ্যে তিনি কত কাজ করে গেছেন। তো একটা সময় মানুষ এত কম বয়সে ম্যাচিউর হতো। আজকে শিক্ষার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, কার্টুন, হ্যান ত্যান ইত্যাদি, তারপর হচ্ছে খেলাধুলা, এগুলোর মাধ্যমে আমাদের ম্যাচুরিটিকে আটকে ফেলা হয়েছে। একটা ভার্সিটির ছেলে 18-20 বছর বয়স, 22 বছর বয়স,
তার কোনো প্রোডাক্টিভ চিন্তা নাই, আয় রোজগার করার চিন্তা নাই। আজকে মানে আমাদের ভাইরা কেঁদে কেটে একসা হয়ে যাচ্ছে যে আমাদেরকে আর্লি বিয়ে দিচ্ছে না। আপনাকে কেন আর্লি বিয়ে দিবে? আপনি তো এখনো মেল হতে পারেন নাই, আপনি ম্যান হতে পারেন নাই, আপনি দায়িত্ব নিতে পারেন নাই, 2 টাকা ইনকাম আপনি করতে পারেন এখন পর্যন্ত। হ্যাঁ, মানে স্ত্রীকে আপনি জায়গায় ঘুরতে নেবেন, বাপের কাছে হাত পাতবেন, আব্বা টাকা দাও। তার মানে আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, আমাদেরকে কি করে ফেলা হয়েছে? আমাদেরকে দায়িত্ব জ্ঞানহীন করে ফেলা হয়েছে। আমাদের মধ্য থেকে সেই পুরুষত্ব, যেটা পুরুষত্ব মানে শুধু ফিজিক্যাল বিষয় না, বললেই তো শুধু আপনারা আবার মনে করবেন যে ফিজিক্যাল বিষয়ে কথা বলছে না, বরং আমাদের মধ্যে যে পুরুষালী যে দায়িত্ববোধ, হ্যাঁ, যে আমি সবাইকে দেখবো, আমি সবার জন্য করব, আমি সবাইকে প্রোটেকশন দিব, আমি সবার দায়িত্ব নিব, এই যে একটা পুরুষের মানে দায়িত্ববোধ, এই বিষয়টা আমাদের মধ্যে কমে গেছে। সো আমার কথা হবে যে আমি প্রপঞ্চ, আমার প্রজেক্টটা এটা যে আমি প্রত্যেকে বি এ প্যাট্রিয়ার্ক। হ্যাঁ, যে প্যাট্রিয়ার্কির বিরুদ্ধে তারা মানে আলোচনা উঠাচ্ছে, আমরা বলবো না, আমরা প্রত্যেকে প্যাট্রিয়ার্ক হতে চাই। আমরা সেই খুব সুন্দর একটা উদাহরণ একজন দিয়েছিলেন একটা সময়, যে প্যাট্রিয়ার্কি কি জিনিস বলতে চাচ্ছিলেন। তো উনি বলতেছেন যে কি যেন একটা উদাহরণ দিয়েছে যে সিন্ধুতে ওই একজন নারীকে, একজন মুসলিম নারীকে ধরছে রাজা দাহির বা একজন হিন্দু রাজা, এবং সেখান থেকে সে আওয়াজ দিচ্ছে, ইয়া মুতাসিমা বা এরকম একটা আওয়াজ দিচ্ছে বোধহয়। তো সেখানে তখন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে একটা আর্মি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে মানে আমাদের নারীকে আমরা রক্ষা করব, আমাদের নারীর ভরণ পোষণ, আমাদের নারীর দায়িত্ব, আমাদের নারীর সবকিছু আমি নিব, আমি করব, এই যে একটা বিষয়, এই বিষয়টা আমাদের পুরুষের মধ্যে খুব মানে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এবং মানে এটা বলি আমি মাঝে মধ্যে, যে আমার আজকে একটা জায়গায় বলার চেষ্টা করছিলাম একটা কথা, যে আজকে আমার সন্তান মোবাইলের ফোনের মধ্যে নষ্ট হচ্ছে। মানে কিভাবে নষ্ট হয় আমার সন্তান? আমার টাকা দিয়ে তুই নষ্ট হচ্ছিস, আমি তোর জন্য সবকিছু করি, অথচ তুই আজকে মানে আমার কথা শুনতেছিস না। এই যে একটা গায়রত আমার মধ্যে, যে আমার ঘরের নারী আজকে, আমার মেয়ে আজকে এই ধরনের কথা বলতেছে, আমার মেয়ে আজকে আমাকে শত্রু মনে করতেছে, আমার মেয়ে আজকে মানে তার মধ্যে ফেমিনিস্ট চিন্তা ভাবনা আছে। এই যে একটা মানে গায়ে লাগা বা গায়রত বলা হয় যেটাকে, প্রোটেক্টিভ জেলাসি, এটা নাই আজকে। এটা কেন নাই? এটা আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে, ঠিক আছে না? এটা ইমানের সাথে সম্পর্কে বিষয়গুলো। তো এই বোনদের এই কিছু কাজ বোনদের, যে তারা এই বিষয়গুলো সম্পর্কে বেশি বেশি আলোচনা করবে। আর আমাদের ভাইদের মধ্যে কাজটা হচ্ছে যে আমরা প্রকৃত অর্থে পুরুষ হব। একজন নারীর সাথে আমার ঝগড়া হবে কেন? মানে আমরা কি সেম যে তার সাথে আমার ঝগড়া করতে হবে? কখনোই না। আমার ওয়াইফ যখন আমাকে দুটা কথা শোনাই দিচ্ছে, তার মানে কি আমি তার সাথে ঝগড়া করব? তার সাথে আমি মানে তাহলে তো আমি একই নেমে গেলাম, একই পর্যায়ে হয়ে গেলাম তো আমি তখন। মানে সে হচ্ছে নারী, তার সম্মান আলাদা, তার মানে কি বলে, যে সে তো আমার প্রতিযোগী না। প্রতিযোগীর সাথে ঝগড়া হয়, প্রতিযোগীর সাথে কনফ্রন্টেশন হয়, মুখোমুখি হব প্রতিযোগীর সাথে। একজন নারী কেন আমার প্রতিযোগী হবে? তাই না? বিষয়গুলো এরকম যে একজন নারীর সাথে আমি মুখোমুখি তর্ক করতেছি বা ঝগড়া করতেছি, হুইচ মিনস যে আমি আসলে আমার পুরুষত্বের পজিশনে আমি নাই। মানে এই বিষয়গুলো আমি একটু অন্য কথা বলতেছি, আমি জানি না আপনারা ধরতে পারবেন কি পারতেছেন কি আমার কথাগুলো, মানে আমি আসলে ভিতরে কি কথা বলতে চাচ্ছি। তোমার কথা এটা যে আমি মানে আমাদের নিজেদের মধ্যে এই পুরুষালী যে সিফাতগুলো রয়েছে, সেই বিষয়গুলো আমাদের মধ্যে গ্রো করতে হবে। তাহলে আমার আশা যে হয়তো, এবং মোট কথা হচ্ছে যে ওই যে যেটা গোড়ায় যেতে হবে, আমাদের গোড়ায় প্রবলেমটা কোথায়? গোড়ায় প্রবলেমটা হচ্ছে যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, সুন্দর একটা কথা আসিফ ভাই বলছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা মানেই ইনডক্ট্রিনেশন, কোন একটা কিছু আমাকে শেখানো হচ্ছে, আমার ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলোটা যখন আমি যতদিন না পর্যন্ত আমরা নিজেদের করে নিতে পারবো, ততদিন পর্যন্ত আসলে প্রকৃত অর্থে নারীবাদের কবল থেকে মুক্তি বা নারীবাদের কবল থেকে ইমানকে হেফাজত করা খুবই কঠিন। এবং আমাদের আরেকটা কথা মিস গেছে আমার, সেটা হচ্ছে পরিবারকে স্ট্রং করা। আজকে আমরা পরিবারকে, কিন্তু আমরা যারা দিনই প্র্যাকটিসিং ভাই, পরিবারকে সময় দিতে চাচ্ছি না, পরিবারকে সময় দিতে আমরা আগ্রহী না। বাইরে দাওয়াতের কাজ করতেছে, খুব ওয়ার্ক করতেছে, আর ফাটাই ফেলতেছে দাওয়াত দিয়ে মানুষকে, কিন্তু আমার পরিবারের মধ্যে দাওয়াত নাই, আমার পরিবারের মধ্যে তালিম নাই, হ্যাঁ, দিনের চর্চা কম হচ্ছে। এই বিষয়গুলো আমি খেয়াল করছি না। বিয়ে করতে চাচ্ছি, আমি বিয়ে করব, আমাকে বিয়ে দিচ্ছে না আর্লি, কিন্তু আমার বাপ মা যে দিন মানে না, বাপ মার উপর যে 6 মাস মেহনত করব, 6 মাস যে বাবা মাকে দাওয়াতের ওয়ার্ক করে তাদের অন্তরটা ইসলামের দিকে ঝোকানোর চেষ্টা করব, সেই চেষ্টা আমার নাই। এটা হবে না, বরং পরিবারকে খুব স্ট্রং করতে হবে। পরিবারের মধ্যে মানে বিভিন্ন আমলের দ্বারা, দাওয়ার দ্বারা পরিবারের মধ্যে দিনের বুঝ নিয়ে আসতে হবে। হ্যাঁ, পরিবার ব্যবস্থাটাকে খুব স্ট্রং যখন আমরা করতে পারবো, তাহলে এটা সম্ভবত আলী হাসান নদভী রাহিমাহুল্লাহ বলছিলেন যে পরিবার হচ্ছে আমাদের শেষ দুর্গ, বা বলেন আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, আমি মনে পড়ছে না, যে শেষ দুর্গ হচ্ছে পরিবার। আপনি যদি এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থা বা বর্তমান এই যে মানে যে একটা রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, যে একটা ব্যবস্থা চলতেছে, ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা পরিবর্তন যতদিন না হবে,
ততদিন পর্যন্ত এই পরিবারটাকে স্ট্রং করার দ্বারা আমরা হয়তো এই ফেমিনিজমের ছিটেফোঁটা থেকে হয়তো কিছুটা বাঁচতে পারবো। মুসলমানদের মেয়েদের জন্য অল্টারনেটিভ শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। হ্যাঁ, মানে বিশেষ করে দেখা যাচ্ছে যে বর্তমান মাদ্রাসা শিক্ষা তো আছেই, এনলাইটেন বিরোধী শিক্ষা ব্যবস্থা বলতে আমরা বা বর্তমান মাদ্রাসা ব্যবস্থা বুঝি, কিন্তু এটাকে আরো অ্যাভেলেবল করতে হবে। হ্যাঁ, অনেকেই মানে মেয়ে বাচ্চাকে আবাসিক মাদ্রাসায় দিতে অনেকেই আগ্রহী না, সেক্ষেত্রে যেন অনাবাসিক ব্যবস্থা তৈরি হয়। হ্যাঁ, এই ব্যবস্থাটাকে আমাদের অল্টারনেটিভ ব্যবস্থা শিক্ষার জন্য তৈরি করতে হবে, যাতে এই নারীবাদের যে ছিটেফোঁটা যেটা আসছে এটা যেন থেকে আমরা হেফাজত থাকতে পারি। তো এই কয়টা আপাতত মাথায় আসতেছে আর কি। হ্যাঁ, এই কয়টা আপাতত মাথায় আসছে। আমার মনে হয় যে আরো আরো আলোচনা হয়তো যদি আরো গড়ায় আরো অনেক কিছু আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আমার তরফ থেকে এটুকুই। জাযাকাল্লাহ খায়ের। শক্তি ভাইকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা একেবারে পূর্ণতায় পৌঁছালো আলহামদুলিল্লাহ আলোচনাটা। তবে বিশদ অনেক বড় একটি বিষয় এবং এখানে তো বলতে গেলে অনেক বিষয় চলে আসে আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা যা জানলাম এগুলো আমাদের বর্তমান এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া দরকার এই বিষয়ের জন্য অত্যন্ত জরুরি। যেমন ইবনে খলদুন তার মুকাদ্দিমাতে বলেছেন যে সমাজ পরিবর্তন হয় দুই কারণে, দুই ভাবে। একটি হচ্ছে তাগায়ুর, যেটা নিজের সাধারণ স্বাভাবিক প্রবাহের সাথে আস্তে আস্তে পরিবর্তন হয়, যেমন মানুষের রুচি, পোশাক এবং খাবার দাবার এগুলো। আরেকটি হচ্ছে জোর করে পরিবর্তন করা, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এই বিষয়গুলো, যেগুলো পশ্চিমা বিশ্ব তাদের নিজেদের লেজ কাটা যাওয়ার পর তারা যেহেতু তাদের পরিবার ব্যবস্থা পুরোপুরি ধসে গেছে, তারাও চাইছে তাদের এটাই হয়তো বাস্তবতা এবং তারা নিজেদের বুদ্ধি বিবেচনায় মনে করছে এটাই তারা বের করতে পেরেছে মানব জাতির জন্য সিদ্ধান্ত হিসেবে, প্রাচ্যের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো শক্তিবাদ যেভাবে বললেন যে আমাদের কি করা উচিত, সচেতনতা এবং বেশি বেশি পরিবারের উপকারিতা বর্ণনা করা, মানুষকে জানানো যে পরিবার ব্যবস্থা আসলে কতটা ইসলামের পক্ষ থেকে কত বড় একটি নিয়ামত। আরেকটি বিষয় যেটা আমি একটু যোগ করতে চাই সেটি হচ্ছে আমাদের যে প্রজন্মটা চলে গেছে বা যেটা এখন বৃদ্ধ, আমাদের মুরব্বীরা, মা বাবা, চাচা, ওনাদেরকে এখন দেখা যাচ্ছে যে নিউট্রালাইজ করা হচ্ছে। ওনাদের যে একটা পরিবার উপর প্রভাব ছিল, পরিবারকে শাসন করা, অনুশাসন করা বা কোনো ভুল দেখলে সেটা ঠিক করা, এই বিষয়টা কমে আসার কারণে, যেটা শক্তি বলছিলেন যে বাচ্চা কাচ্চারা বড় হয়ে যাচ্ছে তারপরও মোবাইল এবং গেমিং এইসবে লিপ্ত, টিকটকে লিপ্ত, এখানে লিপ্ত, সময়টাকে, নিজের যৌবনটাকে নষ্ট করে দিচ্ছে। আসলে পরিবারের যে মুরব্বী, তাদের যে মূল যে শক্তিটা ছিল, তাদের যে একটা কর্তৃত্ব ছিল, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে উচিত হবে যে আমাদের সেই তাদের মুরব্বীদের যে একটা কর্তৃত্ব ছিল সেটা ফিরিয়ে আনা। এর পাশাপাশি যেটা শক্তি বললেন যে শরীয়তের বাস্তবায়ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আসিফ ভাই যেটা বললেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থা যেভাবে আমাদের উপর চাপানো হচ্ছে, এই বিষয়টাকে পুরোপুরি এটার সাথে বিরোধ করা, যে মানে যেটা ইসলামের বিরুদ্ধে যায়। এর পাশাপাশি আরেকটি জিনিস মনে হয় যে সকল নারীরা ইতিমধ্যেই ফেমিনিজমে পরিণত হচ্ছে, ফেমিনিজমের শিকারে পরিণত হচ্ছে, তাদের আসলে দেখা যায় হয়তো অনেক সময় ডিপ্রেশনের কারণে বা এই ধরনের নিজেদেরকে নির্যাতিতা মনে করার কারণে এ ধরনের সিদ্ধান্ত নেই। তাদের হয়তো পাশে দাঁড়ানো উচিত। এইভাবে হয়তো আমরা এই বিষয়গুলো মোকাবেলা করতে পারি। তো আমরা কোরআনের বিভিন্ন মুফাসসিরিনরা কোরআনের বিভিন্ন আয়াতগুলোকে তাফসীরের মাধ্যমে, বোঝার মাধ্যমে বিশ্লেষণ করে একটা কথা বলেন, সেটা হচ্ছে নারীরা সাধারণত পুরুষের উপর নির্ভরশীল। কি কারণে? কারণ হচ্ছে নারীকে পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে, আর পুরুষ সরাসরি বস্তুগত বিষয়, সম্পদ বা অর্থ, এসব বিষয়ের উপর নির্ভরশীল। কারণ প্রথম পুরুষকে সৃষ্টি করা হয়েছিল মাটি থেকে, আর প্রথম নারীকে সৃষ্টি করা হয়েছিল সেই পুরুষ থেকে। এই কারণে প্রকৃতিগতভাবেই একজন নারী পুরুষের উপর নির্ভরশীল। এই বিষয়টাকে যদি আমরা নিজেদেরকে যদি নামিয়ে আনি নিচে, যেটা শক্তি ভাই বলছিলেন যে আমি কেন একজন নারীর সাথে ঝগড়া করব, আমি কেন আমার লেভেলকে আরো নিচে নামিয়ে আনবো, তাহলে যখন আমরা নিচে নামিয়ে আনবো, তারা স্বাভাবিকভাবে আমাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার যে টেন্ডেন্সি, সেটা এমনিতেই পেয়ে যাবে। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে ইসলামকে দিয়েছেন, সেখানে মূলত যে দুইটি প্রবাহ আমরা আমাদের শরীয়তের জন্য পাই। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস বা জীবনী, যেটা তিনি কিভাবে করেছেন, কিভাবে সমাজে নারীদের সাথে মুআমালা করেছেন, কিভাবে তিনি সমাজের মধ্যে এই বিষয়টাকে ট্যাকল দিয়েছেন। আরেকটি হচ্ছে যেটা নস বা কোরআন এবং হাদিসের যে বিধানগুলো, সেগুলো। তো এখন যারা বলছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করেছেন,
তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধে গিয়েছেন, এই দার্স দিয়েছেন। তো এগুলো মূলত আসলে আমাদের মূল যে দুটো ধারা আছে ইসলামের, যে রাসূলুল্লাহর সরাসরি জীবনী এবং কোরআন এবং হাদিসের নস, এই দুটোর বাহিরের জিনিস। এবং যেটা শক্তি বললেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা করেছেন যেটা ইসলামের আগে এবং বিয়ের আগে। পরবর্তী বিষয়গুলো যেটা আমাদের মূল ইসলাম, ট্রেডিশনাল যে ইসলামটা, সেই ইসলামের সাথে এটা আসলে দলিল হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এগুলোকে প্রমাণ হিসেবে হাজির করার কোনো যোগ্যতাই রাখে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারীদের যে নামগুলো বলেছেন, সেখানে যে সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে উল্লেখ করেছেন মরিয়ম আলাইহিস সালামকে, সেই মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে তার নিজের মায়ের যে প্রথম বক্তব্য ছিল সেটা হচ্ছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে একজন নারী একজন পুরুষের মতো না। একজন সর্বশ্রেষ্ঠ নারী সম্পর্কেও যদি এ ধরনের মন্তব্য হয়, এবং সেই নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া উম্মুহু সিদ্দীকা, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম সিদ্দীকা। আমরা জানি যে আমাদের সবচেয়ে সর্বোচ্চ সম্মানের স্থান হচ্ছে নবী, তারপর সিদ্দীক, তারপর শুহাদা, তারপর সালিহিন। তো তিনি নবী পর্যন্ত পৌঁছাতে পারেননি, অথচ তিনি নবীর মা। সেখানে সেই আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাল মাসীহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে আখ্যায়িত করেছেন এবং তার মাকে আখ্যায়িত করেছেন সিদ্দিকা হিসেবে। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যেটা বেস্ট, যেটা সবচেয়ে ভালো, সেটাই তিনি নির্ধারণ করেছেন। আমরা যদি পশ্চিমাদের দেখানো চশমা থেকে ইসলামকে দেখি, তাহলে কখনোই আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। কিংবা ইসলামের যে বক্তব্যগুলো আছে সেগুলোকে যদি আমরা শুধু বিরোধিতাই করতে থাকি, তাহলেও তা আমাদেরকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে না। আমাদেরকে একটি সামগ্রিক সর্বাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে আহ দেখতে হবে, তাহলে হয়তো আমরা একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এই বিষয়ে। আসিফ ভাই, আপনি কি শেষ কিছু বলবেন পরিসমাপ্তি হিসেবে? জি, জি, জাযাকাল্লাহু খাইরান। আসলে আমার কথা বলতে গিয়ে যেটা মনে হলো, বা আপনার কথা শুনছেন যে যেটা মনে হলো, যে আসলে এই টপিকটার জন্য যেই সময়টা আমরা নিছি, এখন মনে হয় প্রায় 1.5 ঘন্টার মতো হলো। এটা আসলে জি। একেবারেই ভালো, যথেষ্ট সময় না আরকি। আর অনেক কথাবার্তা বলা দরকার ছিল। আমি কয়েকটা বিষয় একটু বলি, যে বিষয়গুলো আসলে বলা দরকার ছিল সামহাও কথায় আসে নাই। ফার্স্ট অফ অল হলো যে আমরা অনেকক্ষণ নারীবাদ নিয়ে আলোচনা করছি, বাট নারীবাদ কি এটা ওইভাবে হয়তোবা পুরোপুরি ক্লিয়ার ডেফিনেশনটা আসে নাই। এই জন্য আমি 2টা বৈশিষ্ট্য বলি, যাতে করে অনেক মানুষই আমাদের মধ্যে একটা ভুল ধারণার মধ্যে থাকে এখনো, আনফরচুনেটলি, যে তারা মনে করে যে নারীর উপর অত্যাচার হচ্ছে বা নির্যাতন হচ্ছে, এগুলোর বিরুদ্ধে কথা বলা বা এগুলোর বিরুদ্ধে অবস্থান দেওয়া নারীবাদ না। এগুলো আসলে নারীবাদ না। নারীবাদের খুব স্পেসিফিক কিছু ক্লেম আছে, স্পেসিফিক কিছু অবস্থান আছে। এর মধ্যে যে 2টো অবস্থান আমরা দেখি, একটা হলো এটাকে ইকুয়ালিটি থিসিস বলা যায়। সেটা হলো যে নারী এবং পুরুষ সমান, রাইট? এটা হলো নারীবাদের একটা মূল বক্তব্য। নারী এবং পুরুষ সমান, যেটা শক্তি ভাই বলছেন, এবং এই সমানের মধ্যে সমান অধিকার আছে, সমান পোশাকের অধিকার আছে, যৌনতার অধিকার আছে, এরকম বিভিন্ন জিনিসপত্র আছে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় একটা পয়েন্ট, যেটা খুব সেন্ট্রাল একটা ক্লেম নারীবাদের, সেটা হলো পেট্রিয়ার্কি, পুরুষতান্ত্রিকতা, বা অনেকে বাংলা করেন পিতৃতান্ত্রিকতা। এবং এটার মূল বক্তব্য হলো, এটা সত্যি ভাই বলছেন, বাট তাও আমি আবারও বলতেছি, সেটা হলো যে মূলত এটার বক্তব্য হলো যে আহ যে পুরুষ অতীত সভ্যতার শুরু থেকে বা অনেক আগে থেকে, কোনো আগের একটা পয়েন্ট অফ টাইম থেকে এমন একটা বৈষম্যমূলক সমাজ কাঠামো গড়ে তুলছে এবং টিকায় রাখছে, যার উদ্দেশ্য হলো নারীকে পুরুষের অধীনস্থ করা, নারীকে শোষণ করা, নারীকে নির্যাতন করা, এবং তাদের উপর পুরুষের কর্তৃত্ব বজায় রাখা। ঠিক আছে? এবং এই জন্য পুরুষ ব্যবহার করে ধর্মকে, সমাজকে, পরিবারকে। তাই যখন ধর্ম বলে যে নারীকে এটা করতে হবে, ওইটা করতে হবে, পুরুষের কথা শুনতে হবে, তখন সেটা হলো পুরুষতান্ত্রিকতার একটা বহিঃপ্রকাশ, রাইট? সো যখন মুসলিম ফ্যামিলিস্টরা বলে যে ফকিহরা তাদের সমাজ দ্বারা প্রভাবিত ছিলেন এবং তারা তাদের পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত ছিলেন, এটা হলো এই যে পেট্রিয়ার্কি থিসিস, এটার একটা ম্যানিফেস্টেশন। এই জিনিসটা আর কি জাস্ট বলে রাখা, কারণটা হলো যে কেউ যখন নারীবাদ কি এবং নারীবাদ কোনটা না, এটা আমাদের বোঝা দরকার। যেমন আপনি যদি ফেসবুকের টেন্ডেন্সি গুলো দেখেন, কারণ আমাদের
আজকের যারা লিসনার এরা বেশিরভাগই হলো ফেসবুকের, যদি আপনি কোট অনকোট দিনী কমিউনিটি বলেন, তারা বেসিক্যালি। তো এখানে অনেক ধরনের কথাবার্তা আমি দেখি যেগুলো আসলে একেবারেই কোনোভাবে নারীবাদ না। মনে করেন কেউ বিয়েতে বেশি দেনমোহর চায়, অথবা কেউ তার নিজের সামাজিক স্ট্যাটাস অনুযায়ী পাত্র চায়, অথবা সে ভালো আর্থিক অবস্থা না হলে এবং ভালো চাকরি না চাইলে ওই পাত্রের সিভি পছন্দ করে না, অথবা যারা সুন্দর চেহারার পাত্র খুঁজে বা লম্বা চড়া পাত্র খুঁজে, এগুলো নারীবাদ না। অথবা স্বামীর অবাধ্য হওয়া, স্বামীকে সম্মান না করা, বা দেরি করে ঘুম থেকে ওঠা, বা ঘরের কাজ না করা, এই জিনিসপত্রগুলো খারাপ, এগুলো ভালো কাজ না। কিন্তু এগুলো নারীবাদ না। কারোর মধ্যে এই জিনিসগুলো থাকার মানে সে নারীবাদী এমন কিন্তু না। শ্বশুর শাশুড়ির সেবা না করা, রাইট, সন্তান না থাকা, সন্তান না চাওয়া, চাকরি করতে চাওয়া, এই জিনিসপত্রগুলা স্বতন্ত্র ভাবে কারোর মধ্যে যদি মনে করেন আছে যে তার সে শ্বশুর শাশুড়ির সেবা করে না, আপনি বলতে পারবেন না যে সে শ্বশুর শাশুড়ির সেবা করে না এই জন্য সে নারীবাদী। এই জিনিসটা ভেবে বলা যায় না। অথবা কারো সে সন্তান চায় না, আপনি তাকে বলতে পারবেন না যে এটার মানে সে নারীবাদী, রাইট। তবে হ্যাঁ, নারীবাদীদের মধ্যে এই জিনিসটা থাকার চান্স খুব বেশি, বা যেই বিষয়গুলো আমি লাস্টের দিকে বললাম এইগুলো নারীবাদীদের মধ্যে থাকার চান্স খুব বেশি। কিন্তু এটা থাকা মানেই, কারোর মধ্যে এটা থাকা মানেই এটা না যে সে নারীবাদী। So এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত, ঠিক আছে? আমরা যেন এগুলো ভুল ভাবে না দেখি। এবং এখানে আসলে আরো অনেকগুলো পয়েন্ট আমার ছিল বলার জন্য, বাট আসলে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আমি হয়তো বলতেছি না। বাট আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই। মনে করেন চাকরি করতে চাওয়া, কেউ চাকরি করতে চায় কোনো নারী, বা সে ইনকাম করতে চায়, এটার মানেই এটা না যে সে নারীবাদী, কেন না? এবং এটার বিভিন্ন ব্যাখ্যা হইতে পারে এবং কিছু যৌক্তিক ব্যাখ্যা হইতে পারে। একটা যৌক্তিক ব্যাখ্যা হলো যেটা আমি শুরুতে বললাম, যে সমাজ এবং পরিবার থেকে তাকে ছোটকাল থেকে শেখানো হচ্ছে, তাকে মানে সবাইকে, মানে নারীকে এবং পুরুষকে, যে আপনার মূল্য হলো আপনার সাফল্য, আপনার অর্জন, আপনি কোন স্কুলে পড়ছেন, কোন আপনার জিপিএ কত, আপনি কোন কলেজে পড়ছেন, আপনার সেখানে জিপিএ কত, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারছেন, আপনার ডিগ্রি কি, আপনার তারপরে চাকরি কি, আপনার বেতন কত, স্যালারি কত, এটসেট্রা। এই বিষয়গুলো হলো মানুষের সাফল্যের মাপকাঠি, এগুলো দিয়ে আমরা সাফল্য মাপি। তো যখন একটা সমাজ একটা মানুষকে ছোটকাল থেকে এই জিনিসটা বোঝায়, এটা নারীকে শেখানো হয়, পুরুষকেও শেখানো হয়। যখন এই জিনিসটা তাকে ছোটকাল থেকে শেখানো হয়, যখন তাকে শেখানো হয় যে এই যে একটা পুরো প্রসেসের মধ্যে দিয়ে তার পরিবার তাকে নিয়ে যাচ্ছে জন্মের পর থেকে প্রায় 20 বছর ধরে বা আরো বেশি, এটার পেছনে লক্ষ্য হলো প্রতিষ্ঠিত হওয়া, এটার পেছনে লক্ষ্য হলো সমাজে সম্মানিত হওয়া, রাইট? পরিবার তো এটাই বলে। এবং এটার মানে কি? এটা মানে হলো ভালো চাকরি করা, এটার মানে হলো ভালো ক্যারিয়ার হওয়া, অথবা এটার মানে হলো বিদেশে সেটেল হওয়া। এটাই আমাদের সমাজ এখন শেখায়। তো এটা যখন একটা মানুষ ছোটকাল থেকে শুনে 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 বড় হচ্ছে, তাকে বলা হচ্ছে যে এভাবেই তুমি নিজেকে প্রমাণ করবে, এভাবেই তুমি সফলতা পাবা, তখন একটা মেয়ে যখন দিনে আসতেছে, একটা বোন যখন দিনে আসতেছেন, তখন এই ব্যাখ্যা অনুযায়ী, এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তিনি কিন্তু রাতারাতি একটা ব্যর্থ মানুষে পরিণত হচ্ছেন, কোচ অনকোট। অবশ্যই এটা প্রকৃত অর্থ উনি ব্যর্থ না, প্রকৃত অর্থ উনি সফল। কিন্তু কথাটা হলো যে যেই ব্যবস্থার মধ্য দিয়ে উনি বড় হয়ে আসছেন, যেভাবে উনি আগে চিন্তা করতেন, সেটার জায়গা থেকে চিন্তা করে দেখেন, তাকে কিন্তু লিটারেলি তাকে অদৃশ্য হয়ে যেতে হচ্ছে, তাই না? তো এই যে জিনিসটা, এটা কিন্তু একটা অনেক বড় পরিবর্তন মানসিক ভাবে। ছোটকাল থেকে আপনাকে শেখানো হয়েছে যে আপনার এগুলো অর্জন করলে আপনি সফল। এখন দিনের জন্য সে বুঝতে পারছে যে ঠিক আছে, আমার পর্দা করতে হবে, নারীর জন্য তার তার অরিজিনাল জায়গা হলো, তার ডিফল্ট পজিশন হলো ঘরের মধ্যে। এই বিষয়গুলো তাকে শেখানো হচ্ছে, মানে উনি শিখছেন এখন বাস্তবতা, উনি জানতে পারছেন। কিন্তু এই যে গ্যাপটা, এই দুটোর মধ্যে গ্যাপটা চিন্তা করেন কত বড়। একটা জিনিস উনি জন্মের পর থেকে শিখে আসছেন, আরেকটা জিনিস উনি আল্লাহ হেদায়েত দিয়েছেন, এখন উনি বুঝছেন। তো এই পরিবর্তনটা কিন্তু কঠিন, পুরো জিনিসটা, এবং এটা ওভারকাম করা খুবই কঠিন, সহজ কিছু না। এবং এই জন্য মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী হতে হয়, এবং অবশ্যই মোর ইম্পর্টেন্টলি আপনার ইমান খুব স্ট্রং হইতে হয়, এবং এটা সবার ক্ষেত্রে থাকে না। সো এই কারণে একটা মানুষের মধ্যে এই জিনিসটা থাকতে পারে যে উনি দিনে আসছেন, কিন্তু তার হয়তো বা তার মধ্যে ওই জিনিসপত্র কিছুটা রয়ে গেছে এখন, রাইট? সো এটার মানে এটা না যে সে নারীবাদী। হ্যাঁ, অবশ্যই নারীবাদীর একটা প্রভাব তার মধ্যে আছে, বাট তার মানে এটা না যে উনি নারীবাদী। একইভাবে চাকরি করতে চাওয়া, এটা অনেক রিজন হইতে পারে। ফর এক্সাম্পল, একটা রিজন হলো যেমন ধরেন কারো ফ্যামিলিতে সমস্যা ছিল, বাবা মার মধ্যে সমস্যা ছিল, বাবা মাকে অনেক নির্যাতন করছে, যেটা আমাদের সমাজে অনেক হয়, হয় না? এবং মা অত্যাচারিত হয়েছে দশকের পর দশক, সে দেখছে, মেয়ে দেখছে তার মাকে মারা হইতেছে, এই হচ্ছে সেই হচ্ছে, অনেক কিছু অপমান করা হচ্ছে, তার দাদা দাদি চাচা চাচি এরা করতেছে, এবং তার মা যেতে পারতেছে না, কারণ সে যদি তার পরিবারের কাছে ফেরত যায় পরিবার নিবে না, না তোমাকে আমরা নিবো না, বিয়ে দিছি শেষ। এবং আবার ওনার চাকরি নাই, ডিগ্রি নাই, উনি চাকরি করতে পারতেছে না। তাই এই অপমান সহ্য করে উনি বছর পর বছর থেকে গেছে, বা যেটা অনেক এরকম আপনারা জানেন, এরকম আছে যে বাচ্চাদের মুখের দিকে তাকে আমি রয়ে গেছি এই ফ্যামিলিতে, এরকম আছে না? তো মেয়ে মনে করেন এটা দেখছে, এটা দেখে
সে চিন্তা করছে যে আমি চাই না আমার কখনো এই অবস্থাটা হোক, রাইট? সে ঠিক করছে যে না, আমি জীবনে কখনো এই অবস্থায় পড়তে চাই না। এই কারণে যদি কারো মনে হয় যে আমি চাকরি করব, আপনি কি তাকে নারীবাদী বলতে পারেন কিনা, রাইট? তার একইভাবে ডিভোর্সি পরিবারের ক্ষেত্রে দেখেন, আমাদের দেশে এখনো ডিভোর্স হওয়ার পরে আহ ওই নারীকে গ্রহণ করে নেওয়া পরিবারে, এরকম ক্ষেত্রে অনেক বিষয় এখনো অনেক অনেক উন্নতি আসলে দরকার, মানে উন্নতি বলতে সঠিক দিনের অবস্থানে আসা দরকার, যেগুলো নাই। সো এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত যে এই কারণে কারোর মধ্যে এগুলো থাকলে আপনি ডিরেক্টলি তাকে ফেমিনিস্ট বা নারীবাদী এই টাইপের জিনিস বলা উচিত না। বাট আমি এখানে আবার ক্লিয়ার করি, আমি এর মানে এগুলো বলতেছি না যে এগুলার কারণে ঢালাও ভাবে নারীদেরকে ঘরের বাইরে কাজ করতে দেওয়া, মানে ঘরের বাইরে ঢালাও ভাবে কাজ করার যৌক্তিকতা তৈরি হয় এখান থেকে। অথবা আমি বলছি না যে এগুলো মেজরিটি কেস, অথবা আমি বলতেছি না যে আহ এরকম কিছু ঘটনা আছে তাই সবার জন্য চাকরি করা উচিত বা এটসেট্রা এটসেট্রা। আমি জাস্ট বলতেছি যে আপনার বাস্তবতাটা বোঝা উচিত, কারণ ইসলামের যে কোনো সলিউশন একটা হোলসাম সলিউশন হয়, এটা বিভিন্ন অক্ষ থাকে, রাইট? সো যেমন ধরেন ধর্ষণের ক্ষেত্রে ইসলাম কিন্তু নারীর জন্য একটা ভূমিকা দেয়, পুরুষের জন্য একটা ভূমিকা দেয়, এবং সে শাসকের জন্য একটা ভূমিকা দেয়, মানে শরিয়াতে শাসকের একটা ভূমিকা দেওয়া আছে, সমাজের একটা ভূমিকা দেওয়া আছে। আপনি সবকিছু সরায় শুধু নারীকে যদি বলেন তুমি পোশাক ঠিক করো, তাহলে কিন্তু আপনি ধর্ষণ বন্ধ করতে পারবেন না। নারী পোশাক ঠিক করলো কিন্তু আপনার আইন মানে শরিয়া আইন নাই। নারী পোশাক পরলো কিন্তু পুরুষ কে আপনি নিয়ন্ত্রণ করতেছেন না, পুরুষ নিজের দৃষ্টি নিয়ন্ত্রণ করতেছে না, তাহলে কিন্তু সমাধান হবে না। এটা একটা প্রত্যেকটা অক্ষ আপনার একসাথে আনতে হবে, তারপর সমাধানটা কাজ করবে। তো বর্তমান বাস্তবতাতে আপনি দেখেন যে আমাদের কিন্তু এই সবকিছু নাই, আমাদের যে সাপোর্ট গুলো দেওয়া দরকার ওই অবস্থা নাই, আমাদের সমাজের মেন্টালিটি, ওই মনস্তত্ত্ব, দৃষ্টিভঙ্গি ওই অবস্থায় আসে নাই। তো এই কারণে আপনি একজন কারোর মধ্যে যদি এই বিষয়গুলো কিছু কিছু থাকে, তার কারণে আপনি হুট করে তাকে নারীবাদী বলতে পারবেন না, কিন্তু এই জিনিসগুলো খুব বেশি হয় আমাদের সমাজে। তো এটা আসলে উচিত সমাজে বলতে, সরি, আমাদের দিনী দিনী কমিউনিটির ভাইদের মধ্যে এটা আহ একেবারেই উচিত না, এবং এটা ননসেন্সিক্যাল বেসিক্যালি। এবং এইটুক ম্যাচুরিটি মানুষের মধ্যে থাকা উচিত যে এই ধরনের জিনিসপত্র কাউন্টার প্রোডাক্টিভ। আপনি যখন এই বিষয়টা বলতেছেন যেই বোনটা আসলে নারীবাদী না, আপনি তাকে নিজের কাছ থেকে দূরে সরা দিচ্ছেন। নিজের কাছ থেকে বলতে আপনি তাকে হয়তোবা হক থেকে দূরে সরা দিবেন আপনার কথার মাধ্যমে। এই ধরনের বিষয়গুলো, এই ব্যাপারগুলো করা উচিত না। সো এটা হলো জাস্ট ক্লারিফিকেশনের জন্য বললাম। বাকি সমাধানের ব্যাপারে আমি জাস্ট কিছু কথা বলি। আমি দুঃখিত যে সময় আসলে অনেক হয়ে গেছে। সো সমাধানের ব্যাপারে আসলে দুইটা দিক আছে। একটা হলো সামাজিক অবস্থার পরিবর্তন, আরেকটা হলো নারীবাদ এবং নারীবাদ সংশ্লিষ্ট যেসব আইডিয়া আছে সেগুলোর খণ্ডন করা। তো মূল কাজ যেটা, সেটা হলো সামাজিক অবস্থার পরিবর্তন করা, এবং এটা কয়েকভাবে হইতে পারে। তো এটা সবচেয়ে কার্যকরী উপায় হলো শক্তির মাধ্যমে যে পরিবর্তন, সেটা শক্তি প্রয়োগের মাধ্যমে যে পরিবর্তন, কিন্তু এটা এই মুহূর্তে আপনার এখানে করা সম্ভব না, রাইট? সো এটা আপনার দাওয়া এবং ইসলামের মাধ্যমে করতে হবে, এবং আপনার মানুষের চিন্তাকে বেসিক্যালি পরিবর্তন করতে হবে। এবং সমাজের যে দৃষ্টিভঙ্গি আছে, আমরা যেগুলো নিয়ে কথা বললাম, ফর এক্সাম্পল এই যে মানুষের সফলতা, এই রেজাল্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ডিগ্রি, ক্যারিয়ার, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এগুলো দিয়ে মাপা, এই বিষয়টা এই বিষয়টা আপনার চেঞ্জ করতে হবে। এই বিষয়গুলো বাবা মার মধ্যে একেবারে, মানে প্যারেন্টস এর মধ্যে একেবারে ইনগ্রেইন, যেগুলো তারা বাচ্চাদের মধ্যে ঢুকাই দিচ্ছে, এটা আপনার পরিবর্তন করতে হবে। স্ট্রং ফ্যামিলি নেটওয়ার্ক থাকা, এইটা আমাদের সমাজে দরকার। আগের মুসলিম সমাজে বহু বিবাহ ইজি ছিল, এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি, কিন্তু ডিভোর্সও কিন্তু অনেক হইতো। কিন্তু ডিভোর্স হওয়া মানে কিন্তু একটা মেয়ে পানিতে পড়ে দেওয়া ছিল না। সে ডিভোর্স হলে তার ফ্যামিলির কাছে ফেরত যেত, তার ফ্যামিলি তার দায়িত্ব নিত, তারপর তার আরেকটা বিয়ে হতো, রাইট? কিন্তু আমাদের দেশে এই যে পৌত্তলিকদের সাথে থাকার কারণে যেসব জিনিসপত্র হয়েছে, বিয়ে, ডিভোর্স হওয়া, বা এই ধরনের জিনিসপত্র, বিধবাদের বিবাহ, এইগুলো নিয়ে অনেক অনেক ঝামেলা আগে ছিল, এখনো আছে, রয়ে গেছে এখনো। এগুলো তো, এইসব জিনিসপত্র চেঞ্জ হওয়া দরকার, এগুলো দিনের অবস্থান না। একইভাবে নিউক্লিয়ার ফ্যামিলি, এটা একটা ডিজাস্টার অ্যাকচুয়ালি। নিউক্লিয়ার ফ্যামিলি, এটা এই আলোচনায় গেলে আসলে আরো অনেক কথা বলতে হবে, বাট নিউক্লিয়ার ফ্যামিলির যে ডিজাস্টার, যে মানে সবাই আলাদা আলাদা ছোট 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 ফ্যামিলি থাকে, এই জিনিসপত্রটা এমনিতেই কিছু প্রবলেম তৈরি করে। তো এই বিষয়গুলো নিয়ে আপনার সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। ইভেন আমাদের দেশে এখনো আজকে, এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা মেয়ে রেপ হয়েছে, তারপর সে একটা বাচ্চা মেয়ে, অ্যাকচুয়ালি বাচ্চা বলতে মানে খুবই ছোট, মনে হয় 12-13 বছর এরকম কিছু একটা মেয়ে, মনে হয় স্কুলে পড়ে, সে রেপ হয়েছে, রেপ হওয়ার পর সে আত্মহত্যা করছে। আপনি দেখেন এটা আমাদের জন্য কত বড় ব্যর্থতা, পুরুষের জন্য কত বড় ব্যর্থতা এটা, যে প্রথমত আমরা আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে পারতেছি না, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যে সমাজের অবস্থা এমন যে এই মানুষটা, তার উপর একটা জুলুম হয়েছে,
মনে করেন আপনার উপর ছিনতাই হয়েছে, ছিনতাই হলে কি আপনি আত্মহত্যা করবেন নাকি? এখানে আপনার দোষ কি? রাইট? আপনার উপর আরেকজন একটা কাজ করছে, এখানে তো আপনার কোনো দোষ নাই। তার উপর একটা জুলুম হয়েছে, তিনি একটা অপরাধের শিকার, কিন্তু তার সমাজের অবস্থাটা এমন, তার গ্রামের অবস্থা এমন বা যেটাই হোক, যে সে মনে করছে যে আমি আমার মুখ দেখাতে পারবো না, বেঁচে থেকে আমার কি লাভ, সে আত্মহত্যা করতেছে। তো দেখেন, এটা পুরুষের জন্য অনেক বড় একটা ব্যর্থতা। প্রথমত আমরা তাকে নিরাপত্তা দিতে পারতেছি না, দ্বিতীয়ত আমাদের সমাজে এমন একটা অবস্থান হয়ে আছে যে যে ধর্ষিতা হচ্ছে, মানে যিনি ভিকটিম বেসিক্যালি, তিনি মনে করছেন যে সামহাও তার পাপ লাগছে বা সামহাও উনি দোষী। হচ্ছে এরকম কোনো কিছু না, রাইট? তো এই যে বিষয়গুলো আমাদের সমাজে কিন্তু এখনো আছে। আমরা মানে এই দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করা দরকার। এবং আমার মনে হয় যেটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ একটা জিনিস, যেটা আমাদের কাজ করা উচিত, এবং আমরা এটা নিয়ে কাজ করি না। আমরা বলতে লিটারালি আমরা, মানে আমরা যারা এখন শুনতেছেন, যারা ফেসবুকে লেখালেখি করেন, অ্যাক্টিভিস্ট আছেন, সবাই যেগুলো নিয়ে কাজ করা যায়, এরকম কয়েকটা বিষয় হলো যে নারীদের উপর যে জুলুমগুলো হয় সেগুলো নিয়ে অনেক কিছু নিয়ে কাজ করা যায়। ফর এক্সাম্পল, ফারাইদ নিয়ে উত্তরাধিকারের যে বন্টন, এই ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপকভাবে বোনদের উপর জুলুম হয়। এটা একদম বাস্তব সত্য কথা, এটা আমার মনে হয় না কেউ অস্বীকার করতে পারবে। যে কয়টা বাবা আছে যারা শরিয়া মোতাবেক ওসিয়া করে যান, আর কয়টা ভাই আছে যারা বোনদের সঠিকভাবে সম্পত্তি ভাগ করে দেয়। আমি নিজে এরকম অনেক ঘটনা জানি যেখানে এরকম হয় নাই, যেখানে ভাইরা, বাবা মারা গেছে, মা মারা গেছে, সম্পত্তি ভাগ ভাগ করে দিচ্ছে না, ধরে রাখছে তারা। অনেক ঘটনা, অনেক অনেক ঘটনা। দেনমোরের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো হয়। তো আপনারা হয়তো বলবেন যে না না, যারা দিন প্র্যাকটিসিং তারা এই বিষয়গুলো করে না। ধরলাম যে তারা করে না, যদিও তারা আদৌ একেবারেই করে না, কিন্তু এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়, বাট ধরে নিলাম যে তারা এগুলো করে না, তারা এগুলো থেকে মুক্ত। কিন্তু প্র্যাকটিসিংরা হলো সমাজের একটা এক্সট্রিম মাইনরিটি, রাইট? আপনি যদি হিসাব করেন, যাদেরকে আমরা প্র্যাকটিসিং বলতেছি, তারা সমাজের 100%-এর মধ্যে কত? বাংলাদেশের 1%, মেবি আরো কম হইতে পারে, রাইট? কিন্তু বাকি সমাজের কি অবস্থা? বাকি সমাজে এটি বাস্তবতা। তো এই যে ফরাইডটা ঠিক মতো বন্টন হয় না, এটার ফলাফল কি? এটার ফলাফল হলো এনজিও গুলো এসে, এই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থাগুলো এসে তারা বলতে পারে যে হ্যাঁ, আপনাদের এই নিয়মটা বদলান, যে নারী পুরুষের এখানে বৈষম্য আছে, আপনারা সমান সমান করে দেন, রাইট? তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করার সুযোগ আছে। আপনারা চিন্তা করে দেখেন যে ফেসবুকে বিয়ে নিয়ে যে পরিমাণ হাহাকার করা হয়, এবং বিয়ে নিয়ে এবং বহু বিবাহ নিয়ে যে পরিমাণ আলাপ আলোচনা করা হয়, সেটার যদি 1/3 আপনি ফরাইদ নিয়ে দেন, সেই এফোর্টটার 1/3 আপনি ফরাইদ নিয়ে যদি দেন, তাহলে আপনি চমৎকার ক্যাম্পেইন করতে পারবেন। আপনি মনে করেন কিভাবে ফরাইদ ক্যালকুলেট করতে হয়, আপনি এটা নিয়ে একটা ওয়েবিনার করতে পারেন। আমরা বুকলেট বাইট করতে পারি। আপনি খুতবা ক্যাম্পেইন করতে পারেন। আপনি মসজিদের খতিবদের কাছে যান, যে আমরা এই বিষয় নিয়ে আমরা খুতবা দেন, যে আমরা নারীদের যে ফরাইদের অধিকার এবং আমভাবে ফরাইদ শরিয়া অনুযায়ী উত্তরাধিকারের বন্টন, এটা নিয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করা, ইসলাহি বক্তব্য, নাসিহাত, এটা হোক। আমরা চাইলে আমরা চাইলে একটা মাস বেছে নিয়ে কাজটা করতে পারি, যে এই মাস আমরা এটা নিয়ে অ্যাওয়ারনেস রেইজ করব। এবং যখন আপনি এই কাজটা করবেন, যখন মানুষ দেখবে, বোনরা দেখবে যে হ্যাঁ, তারা আসলেই মুখে খালি বলে না, জাস্ট লেখার সময় বলে না, তারা আসলেই নারীদের অধিকার নিয়ে, যেই অধিকার ইসলাম দিছে, রাইট, শরিয়া যে অধিকার দিছে, সেটা নিয়ে আসলেই তারা কনসার্ন, এবং তারা এটা নিয়ে আসলেই কাজ করতে চায়, তখন আপনি যখন একটা কথা বলবেন, তখন সেই কথাটার তাসির বেশি হবে। আর আপনি যদি জাস্ট স্কুলের পোলাপাইনের মতো গিয়ে কমেন্ট বক্সে তর্কাতর্কি করেন, বা একজন এটা বলছে স্ক্রিনশট নিয়ে আপনি কিছু একটা বললেন, এই টাইপের জিনিসপত্র করেন, আলটিমেটলি এটা কোনো প্রভাব হবে না, রাইট? সিমিলারলি বোনদের সালাত আদায়ের যে বিষয়টা, রাইট, এই বিষয়টা নিয়ে অনেক কিছু করার আছে। কিন্তু এই এরকম ইভেন আমাদের বোনদের যে হিজাব পড়ার কারণে হয়রানি হয়, এগুলো নিয়ে অনেক কিছু করা যায়। ঠিক আছে, আমাদের সামর্থ্য সীমিত এবং প্রশাসনিক নানা জটিলতা আছে, তারপরেও নানা ধরনের ক্যাম্পেইন করা সম্ভব। ইমেজ দিয়ে, অ্যানিমেটেড শর্ট ফিল্ম দিয়ে, লাইভ করে, আলিম এবং ওয়াজের সম্পৃক্ত, মানে যারা ওয়াজে কথা বলেন তাদের সম্পৃক্ত করে অনেক কিছু করা সম্ভব। আমরা দেখছি যে যখন এই কর্ণাটকের ঘটনা হলো, পুরো পৃথিবীতে তারা এই জিনিসটা কতটা প্রচার পাইছে, এবং সোশ্যাল মিডিয়া কত বড় একটা ভূমিকা রাখছে। বাংলাদেশে এরকম অহরহ উঠতেছে, কিন্তু আমরা তেমন কিছু করতেছি না, রাইট? সো এরকম অনেক কিছু নিয়ে আসলে কাজ করা যায়। শক্তি ভাই বলছেন যে নারীদের আলাদা এডুকেশনাল ইনস্টিটিউশন দরকার, এবং এটা বাস্তবতা, কিন্তু এটা কঠিনও অনেক, এটাও বাস্তবতা, রাইট? একটা আলাদা এডুকেশন সিস্টেম, প্রতিষ্ঠান কয়েকটা করা বা একটা করা, দুটা করা, যেটাই বলেন, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট আপনি এরকম আরো অনেক অন্যান্য জিনিস করতে পারেন, যেগুলো এতটা কঠিন না, যেগুলো হয়তো আমরা এখনই স্টার্ট করতে পারবো। আপনি চাইলে হয়তো 1 মাসের মধ্যে এটা স্টার্ট করতে পারবেন। এরকম অনেক কিছু করা যায় বোনদের জন্য। যদি প্রয়োজন হয়,
আপনি অনলাইন বা আইটি বেসড ট্রেনিং দেওয়া যেতে পারে, তাদের জন্য টিউটোরিয়াল তৈরি করা যেতে পারে, এরকম অনেক কিছু করা যেতে পারে। সো এই বিষয়গুলো আমাদের আসলে চিন্তা করা উচিত, রাইট? যে আমরা কিভাবে আসলে নারীদের উপর যে অ্যাকচুয়াল জুলুমগুলো এখনো বাংলাদেশে হয়, এই বিষয়গুলোর জন্য আমরা কি করতে পারি ইসলামের জায়গা থেকে, ইসলামের শরিয়া অনুযায়ী, রাইট? আপনি এই কাজটা করেন, তারপর আপনি তাকে বোঝান, দেখবেন আপনার কথার তাসির অনেক বেশি হবে। এটা বাস্তবতা, রাইট? সো আমরা একেবারে লো এফার্ট যেসব কাজকর্ম করি আমরা ভাইরা, বিশেষ করে বেশিরভাগ ভাইরা যে লো এফার্ট কাজ করে, যে কেউ কিছু একটা বলছে ওটা নিয়ে একটা ট্রল করা বা ওটা নিয়ে নিজে 2 লাইনের একটা কথা লিখে দেওয়া, এটাতে আসলে তেমন হয় না। এটাতে জাস্ট যে আপনার সাথে অলরেডি যে অলরেডি আপনার দলের, সে একটা এসে লাইক দিয়ে যায়, বাট এটাতে আর কিছু কিন্তু হয় না। কিন্তু আমার কাছে লাইক পাওয়া না, আমার কাজ হলো যারা ভালো কিন্তু যারা এই বিষয়টা যারা বিভ্রান্ত হইতে পারে তাদেরকে ওখান থেকে ফেরায় আনা, আর যারা বিভ্রান্ত হয়েছে তাদের মধ্যে যাদের মধ্যে খায়ের আছে তাদেরকে এখান থেকে ফেরায় আনা। আর যারা হার্ডকোর ফেমিনিস্ট ওদের কথা বাদ দেন, ওদেরকে কনভার্ট করা আমাদের উদ্দেশ্য না, ওরা ওদের মতো থাক, সমস্যা কি, রাইট? সো এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা এবং অ্যাকচুয়ালি কিছু একটা করা, জাস্ট কথাবার্তা বলা, তর্কাতর্কি করা, মানে অনলাইন বিফ, এইসব করা তো দরকার নেই আসলে। সো এইটা হলো একটা দিক, সামাজিক ইস্যুগুলোর ক্ষেত্রে যে কাজগুলো করা যায়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ফেমিনিজমের খণ্ডন করা। আর আপনারা যদি ফেমিনিজমের খণ্ডন করতে চান তাহলে আপনি ওই জিনিসগুলোর খণ্ডন করেন যেগুলো ফেমিনিজমের বেস। ফেমিনিজম যে দাবিগুলা করে সেগুলোর পেছনে কি আছে, ফেমিনিজম যে দাবিগুলা করে সেগুলোর পেছনে আছে ব্যক্তি এবং অধিকারের ব্যাপারে নির্দিষ্ট কিছু ধারণা, যেটা আমি শুরুতে বলতেছিলাম। ব্যক্তি স্বাধীনতা, অধিকার, অটোনমি, হিউম্যান নেচার, মানব প্রকৃতি, এই বিষয়গুলোর ব্যাপারে যে ধারণা, এগুলো নিয়ে কথাবার্তা বলেন, রাইট? নারীবাদীরা কত বিশ্রী, তারা কত, তাদের ক্যারেক্টার অনেক খারাপ, এই কথাবার্তা বলে তো লাভ নাই। এটাতে আসলে কি হইতেছে? এটাতে আবারও যে আপনার সাথে অলরেডি একমত সে আপনার সাথে একমত হচ্ছে, কিন্তু যে আপনার সাথে একমত না সে আপনার কাছে আরো দূরে সরে যাচ্ছে, রাইট? এটা কিন্তু দাওয়া না, এটা দাওয়া না, এটা হলো লাইক দুইটা ফুটবল টিমের সাপোর্টার তর্ক করতেছে, এটা হলো ওইরকম একটা বিষয়, কিন্তু দাওয়া তো এটা না, রাইট? সো আপনি যদি নারীবাদের খণ্ডন করতে চান, নারীবাদের বিরুদ্ধে কাজ করতে চান, নারীবাদের পেছনে যে বেসটা আছে সেগুলো নিয়ে কাজ করেন, ঠিক আছে? একাডেমি মানে স্ট্রম্যান না, ব্যক্তি আক্রমণ করা না, এগুলো করে তেমন কোনো লাভ নাই। এবং আপনি যদি মুসলিম ফেমিনিস্টদের নিয়ে কনসার্ন হন তাহলে আপনি ওই লোকগুলাকে নিয়ে কথাবার্তা বলেন যারা এদের জন্য আর্গুমেন্ট গুলা তৈরি করছে, এসব বিখ্যাত লোকরা, রাইট? আপনার নাম জানেন, আপনি তাদেরকে নিয়ে কথা বলেন। আপনারা এখন এমন কোন মুসলিম ফেমিনিস্ট আছে কিনা যে মনে করেন আকরাম নাদভির রেফারেন্স দেয় না? এমন কেউ কি আছে কিনা? নাই। সো সেই যে ভুল জিনিসপত্রগুলো শিখেছে সেগুলো নিয়ে কথাবার্তা বলেন, রাইট? এইসব ছোটখাটো যেসব আইডিয়া আছে এদের নিয়ে কথা বলতে লাভ নেই, এরা ওদের কাছ থেকে নিয়েই কথা বলতেছে, রাইট? সো এরকম যারা যারা আরো আছে ওয়েস্টের সেলিব্রিটি স্কলার, যাদেরকে আনফর্চুনেটলি ইভেন যারা নারীবাদের বিরুদ্ধে বলেন তারাও অনেকে এদের এই করেন, ওয়েস্টে যারা আছে, আমেরিকান অনেকে যারা আছে, এদেরকে এদের খণ্ডন করেন যদি খণ্ডন করতে হয়, ঠিক আছে? এবং এই বিষয়টা সবসময় মাথায় রেখেন যে আমাদের উদ্দেশ্য এটা না যে যারা হার্ডকোর ফেমিনিস্ট, যারা অলরেডি এই আদর্শটা পুরোপুরি ভাবে গ্রহণ করে নিছে তাদেরকে কনভার্ট করা বা তাদের সাথে তর্কে জিতা, রাইট? এটা আমার মূল উদ্দেশ্য না, এটার কোনো সিগনিফিকেন্স নাই। আমার উদ্দেশ্য হলো যারা মাঝে আছে বা যারা কিছুটা প্রভাবিত এই কথা দ্বারা তাদেরকে চেঞ্জ করা, রাইট? সো আপনি যখন লিখবেন আপনার শ্রোতা হলো আসলে সে, আপনি হয়তো একটা ফেমিনিস্টের সাথে তর্ক করতেছেন কিন্তু আপনার মূল শ্রোতা হলো অন্যজন। সো আপনি এটা চিন্তা করে লিখবেন, আপনি চিন্তা করবেন যে সে আপনার লেখা পড়বে এবং তার উপর প্রভাবটা কি হবে। ওই ফেমিনিস্টের সাথে তর্কে যেতে দরকার নাই তো, সে ডাজন্ট অ্যামাউন্ট টু এনিথিং, রাইট? সো এই বিষয়গুলা আমার মনে হয় যে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত এবং এইভাবে কনস্ট্রাকটিভ ভাবে চিন্তা করা উচিত, দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করা উচিত। জাস্ট আমি ফেসবুকে ঢুকলাম, আজকে এই ইস্যুটা হচ্ছে, এটা নিয়ে ফট করে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, এক জায়গায় গিয়ে কমেন্ট করলাম, এই টাইপের লো এফার্ট কাজ করবো না, এইভাবে কোনো কিছুই কখনো হয় না। রাদার যদি খণ্ডন করতে চান মূলে গিয়ে খণ্ডন করেন, চুনোপুটিদের ধরে লাভ নাই, মূল যারা লোক আছে তাদের খণ্ডন করেন, তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করেন, মূল যেসব আকিদার উপর দাঁড়ায় আছে ফেমিনিজম সেটাকে নিয়ে কথা বলেন। যেমন মনে করেন ক্রিশ্চিয়ানিটি যখন আপনি খণ্ডন করবেন, আপনি কি চার্চে ওরা কি করে, রবিবার কেন চার্চে যায়, চার্চে বেল কেন বাজায়, এগুলো নিয়ে কথা বলবেন, আপনি ট্রিনিটি নিয়ে কথা বলবেন, রাইট? সো ফেমিনিজমের পেছনে যে আকিদা আছে সে আকিদা নিয়ে আপনি কথা বলবেন। এবং আর সামাজিক ইস্যুগুলো, যে ইস্যুগুলোতে আসলেই আমাদের অনেক কিছু এখনো করার আছে ইসলামী শরিয়ার জায়গা থেকে, সেই ইস্যুতে আমরা কাজ করি,
রাইট? আমি একটা যেমন সিম্পল আইডিয়া দিলাম, আমার ছোট মাথা থেকে আমি একটা আইডিয়া দিলাম যে ফারাইড নিয়ে আমরা ফর এক্সাম্পল কাজ করতে পারি, রাইট? এরকম আপনারা চিন্তা করেন, আর অনেক দেখবেন আইডিয়া বের হয়ে আসছে, সেগুলো নিয়ে কাজ করেন। যখন আপনি এটা করবেন, আপনি দেখবেন যে ইন জেনারেল সাধারণ মানুষের মধ্যে, ইভেন সেকুলার মানুষের মধ্যে, যাকে হয়তো বা আপনি আশাও করেন নাই, দেখবেন তার মধ্যেও এটা একটা প্রভাব পড়বে, রাইট? কিন্তু আমরা যদি শুধুমাত্র আমার সার্কেল, যেটা যারা অলরেডি আমার সাথে একমত, যারা আমার মতোই চিন্তা করে, তাদের জন্য লিখি, তাহলে কিন্তু লাভ নেই, রাইট? সো দ্যাটস অ্যাবাউট ইট। এটা হলো আমার আইডিয়া এই সময়ের মধ্যে। জাযাকাল্লাহু খাইরান আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিক। অনেক চমৎকার মূল পয়েন্টে আলোচনা শুনলাম। আসলে তুলনামূলক আমরা দেখতে পাই যে আরাবিয়ান কান্ট্রিগুলো, যেখানে ইসলামের মোটামুটি কিছুটা অনুশাসন আছে, এখানে ফেমিনিজম তেমন কাজ করতে পারে না। কারণ হচ্ছে যেটা বললেন আপনি, যে আমরা নিজেরা যদি ঠিক হই, আমরা যদি ছোটবেলা থেকেই আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের মা বোনদের দায়িত্ব নেওয়ার অভ্যাসে অভ্যস্ত করে তুলতে পারি, আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা যদি আমাদের ভাইয়েরা নিজেদের জীবনের গায়রত হিসেবে শিখে বড় হই, তাহলে আমরা এই বিষয়গুলো আসলে ফেস করতে পারবো সফলতার সাথে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসিফ ভাইকে, এত অসুস্থতার পরেও আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেক উপকারী কথা বলেছেন। এবং শক্তি ভাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্তে আমরা চলে এসেছি প্রায়। শক্তি ভাই কি শেষ হিসেবে কিছু? আমি জাযাকাল্লাহ ওস্তাদ, আমি একটা মিনিট একটা সময় নেব। সেটা হচ্ছে যে জি জি। বোনদের উদ্দেশ্যে একটা আরজ আছে আমার। সেটা হচ্ছে বোনদের উদ্দেশ্যে আরজ হচ্ছে এটা, যে আমরা আসলে মুসলিম পুরুষ যারা, আমরা বিশেষ করে এই উপমহাদেশের, আমাদের বাংলাদেশের কথা বলবো বা উপমহাদেশের কথা বলবো, যে আমরা আসলে আপনাদেরকে ইসলাম যতটুকু অধিকার, সম্মান, ইজ্জত আপনাদেরকে দিয়েছে, আমরা আসলে দিতে পারি নাই। এটা কিন্তু বাস্তবতা। কিন্তু এর মানে এই না যে আপনাদের যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেমের সমাধান আমাদেরকে পশ্চিমা নারীবাদের মধ্যে খুঁজতে হবে, ফেমিনিস্ট থিওরির মধ্যে খুঁজতে হবে। ব্যাপারটা এরকম না, বরং ইসলামই যথেষ্ট, যেটা আমরা পারি নাই দিতে। হ্যাঁ, বা ইসলাম যেটা ইনসাফ, আল্লাহ তাআলা তো কারোর সাথে বেইনসাফি করতে পারেন না কখনো। আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটা আমরা আপনাদেরকে দিতে পারিনি। এর পিছনে আসলে অনেক কারণ আছে। এখন কথায় কথায় দেখা যায় অনেকেই বলে থাকেন যে ইসলামের যারা ধারক বাহক তারা নারীদেরকে বঞ্চিত করেছে, এই সেই। আসলে সবচেয়ে বড় কথা যেটা, এটা যে আমরা যারা ইসলামের কথা বলি বা ইসলামকে যারা মানে ইসলামের কথার কথা কর্তৃপক্ষ যদি বলি আমরা, তো এই গ্রুপটার দিকে আপনি একটু তাকান। এই গ্রুপটার দিকে, এই গ্রুপটা সেই গত 250 বছর ধরে এই গ্রুপটা জুলুম, নির্যাতনের শিকার হচ্ছে, ফাঁসি, হ্যাঁ, কালাপানি, তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, আর আন্দামানে নির্বাসন দিয়ে দিচ্ছে তাদেরকে। মানে সারিবদ্ধভাবে বাহাদুর শাহ পার্কে তাদের প্রত্যেক গাছে গাছে একজনকে ঝুলাই দিচ্ছে। আপনারা ছবি দেখছেন যে কামানের সামনে আলেমদেরকে বেঁধে রাখছে, কামান দাগে দেখে দেখে তাদেরকে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখছি, তাই না? বলেন তাদেরকে তিতুমিরের বাঁশের কেল্লা বলেন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন বলেন, যে দেখেন গত 250 বছর ধরে এই গ্রুপটা যারা ইসলামের কথা বলে তারা সাপ্রেসড। ইভেন আধুনিক সময়ে যদি আমরা আসি, দেখবেন জেল, জুলুম, ফাঁসি, হ্যাঁ, তাদেরকে আলেমদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে মোট কথা যে মানে ইসলামী যে কর্তৃপক্ষ বা আলেমদেরকে দোষারোপ করা যে তারা নারীদের জন্য কথার কথা তারা ভয়েস রেইজ করে না, তারা নারীদেরকে মানে মুসলিমাদেরকে যথেষ্ট পরিমাণ যেটা ইসলাম তাদেরকে দিয়েছে সেই সুযোগ সুবিধা তারা দেয় নাই। মানে আসলে এই গ্রুপটা মজলুম। হ্যাঁ, এরা অনেক কষ্টে তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। তো এমন না যে সবকিছু আমাদের হাতে, না না রাষ্ট্রযন্ত্র আমাদের হাতে, না সমাজ আমাদের হাতে, না শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে, না কোনো কিছু আমাদের হাতে। ইভেন যতটুকু আমাদের হাতে এতটুকু আমরা করি নাই, বাট ইট ডাজন্ট ম্যাটার, মানে মিন যে আপনি মুসলিম নারীদের সমস্যা আমাদেরকে ওয়েস্টে খুঁজতে হবে। ওয়েস্টার্ন নারীদের আজকে তারা যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে নারীবাদের কারণে, তাদের অসহনীয় জীবনের কারণে, আজকে দেখবেন যে মানে ইসলাম হচ্ছে সবচাইতে বলা হচ্ছে সবচেয়ে মানে দ্রুত বর্ধনশীল, দ্রুত প্রসারণশীল ধর্ম ওয়েস্টে, এবং তার একটা মানে মেজর পোর্শনই হচ্ছে নারী। ওয়েস্টের নারীরা মানে 7 ঘাটে জল খেয়ে, প্রত্যেক ঘাটে ঘাটে ধাক্কা খেয়ে এসে তারা এখন ইসলামের মধ্যে সমাধান খুঁজছে। আর আমাদের নারীরা তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। তারা তাদের অধিকার খোঁজার জন্য ওই ওয়েস্টের সেই বস্তা পচা যে সমস্ত কনসেপ্ট, তার মধ্যে যে তারা নিজেদের অধিকার খোঁজার চেষ্টা করছে। এটা খুব দুঃখজনক। বরং আসলে মানে একতরফা ভাবে ওলামায়ে কেরামকে দোষারোপ করার সময় এটা একটু ভাবা দরকার যে গত 250 বছর ধরে এই গ্রুপটা তারা মজলুম, তারা নিজেরাই ঠিক মতো দাঁড়াইতে পারে নাই, তারা নারীদেরকে কিভাবে অধিকার দেবে। তারপরও স্টিল আসিফ ভাই যেটা বললেন, আমাদের অনেক কিছু করার আছে, এবং সেই জায়গায় আমাদের যতটুকু করা এটুকু আমরা করি নাই, আমরা করতেছি বা করবো ইনশাআল্লাহ তাআলা, আমরা চেষ্টা করতেছি, বা তারা ওলামায়ে কেরাম চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ।
এটা একটু সবর করা, ধৈর্য ধারণ করা, আরো বেশি করে বোনদেরকে এই ইসলামের মানে বার্তাগুলো বোনদের মধ্যে ছড়ায় দেওয়া, যে ইসলাম তাদেরকে কি কি অধিকার দিয়েছে এবং কেন আমরা তাদেরকে অধিকারটা পুরুষরা, মুসলিম পুরুষরা দিতে পারছে না, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা, একটু সহানুভূতির সাথে দেখা। আসলে আমি যখন চিন্তা করি যে আমাদের উলামা ইকরাম গত 250 বছর কি কঠিন জুলুমের মধ্যে দিয়ে গেছেন, হ্যাঁ, মানে আমার তখন মানে দেখা, যতই আমরা বিভিন্ন সময় বলে থাকি যে আমরা পারি নাই, বিভিন্ন সময় আমরা একটা ঝামেলা হচ্ছে, তার মধ্যে আমি যে আপার হ্যান্ড নিয়ে নিব, ইসলামের পক্ষে যারা আমরা আছি আপার হ্যান্ড, এটা পারি নাই আমরা। বিভিন্ন সময় দোষারোপ করা, হ্যান্ড অনেক কিছুই হয়, কিন্তু যখন তাদের 250 বছরের কুরবানির ইতিহাস আমরা দেখি, কষ্টের ইতিহাস দেখি, তখন মনটা খারাপ হয়ে যায়, তাই না? তো একইভাবে আমাদের বোনরাও এটা দেখবেন যে আসলে এনারা নিজেরাই অনেক কষ্টের মধ্যে আছে। ইসলামপন্থীদেরকে একতরফা দোষারোপ করা আসলে ঠিক হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, ওর কথা অনেক রাত হয়ে গেছে, আর বেশি কথা না। তবে আমি ভাইদেরকে বলবো এটা, যে আপনারা আমাদের বোনদের যে মানে অধিকার, হ্যাঁ, মেয়েদের অধিকার পক্ষে আমরা আমাদের ভয়েস রেইজ করি ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমাদের দাওয়া আমাদের বোনরা আরো বেশি শোনে। ঠিক আছে না? আল্লাহ তাআলা কবুল করেন। আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত ছোট ছোট পদক্ষেপগুলো যাতে ভবিষ্যৎ এই ফিতনার প্রবাহকে থামিয়ে দেওয়ার জন্য কবুল করে নেন, কাজে লাগান। এই জন্য আমরা সবসময় দোয়া করবো, এবং এই ছোট ছোট পদক্ষেপগুলো যেন আমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমরা সবসময় শক্তি ভাই এবং আসিফ ভাইদের মতো যারা আছেন আপনাদের সহায়তা কামনা করছি, আরো বেশি আমরা যাতে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারি। আমরা এখন তাহলে ডুহাল টিম ভাইয়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। জাযাকুল্লাহ খাইরান। আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম সবার কথাই, এত সুন্দর, এত জ্ঞানগর্ভ কথা। সবগুলো কথাই আসলে নোট করার মতো, বা আসলে আমাদের প্ল্যান মাফিক প্রয়োগ করার মতো। তো যাই হোক, আজকে আমাদের লাইভের টপিক ছিল নারীবাদের কবলে ঈমান ও আমাদের করণীয়। এ নিয়ে আমরা মোস্তফা ভাই, আমাদের শায়েখ এবং আসিফ আদনান ভাই ও শক্তি ভাই থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, দিক নির্দেশনা পেলাম। তো আশা রাখি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এরকম আরো প্রোগ্রাম আয়োজন করব, এরকম আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আমাদের লাইভটিতে স্পন্সর ছিল হচ্ছে হালাল জব বিডি এবং ডিএসডি কর্নার। তো আমরা এই লাইভটিকে নিয়ে একটি ছোট্ট প্রাইজের অর্থাৎ পুরস্কারের আয়োজন করছি ইনশাআল্লাহ। সেটা আমরা গ্রুপে জানিয়ে দেব, এবং এই যে আমরা যেগুলো শিখলাম বা জানলাম, এইগুলা কিভাবে আমরা প্রয়োগ করতে পারি বা কিভাবে আসলে একটু ইফেক্টিভলি প্রচার করতে পারি, সেগুলো নিয়েই আসলে এই আয়োজনটা হবে, পরবর্তী আয়োজন ইনশাআল্লাহ। তো যারা ছিলেন এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। নারীবাদ এবং অন্যান্য যেসব ফিতনা আছে সেসব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। এবং এই লাইভটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আমরা আপলোড দিয়ে দিব। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।